সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শো প্রতিদিনের মতো আমরা আজকেও মিলিত হয়েছি। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। আজকে মঙ্গলবারে এটা আমাদের নির্ধারিত না থাকলেও আমরা ঠিক করেছিলাম যে এই মঙ্গলবারে আমরা কথা বলবো যে নিরাপদ খাদ্য সহায়ক মনোজগৎ এবং সেই মনোজগৎ তৈরিতে শিক্ষার যে ভূমিকা, সেই শিক্ষার ভূমিকা বিষয়ে। আপনার মনে থাকার কথা যে আমরা এটা নিয়ে কয়েকটা সিরিজে আলোচনা করেছি এবং আমাদের কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আপনারা অনেকেই আলোচনায় সম্পৃক্ত ছিলেন। আমাদের আগামী শুক্রবারে যদি ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পরে আমরা আশা করছি আমাদের পাবনা 2 আসনের, আমি যদি ভুল না করি, পাবনা 2 আসনের মাননীয় এমপি তিনি আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা শিক্ষা সচিব মহোদয়কেও হয়তো পাবো এবং স্বাস্থ্য শিক্ষা সচিব এবং খাদ্য সচিব তাদেরকে নিয়ে আমরা এই আলোচনাটার একটা পূর্ণাঙ্গ নির্যাস আমরা তৈরি করবো। সুতরাং আজকে এক ধরনের সেমিফাইনাল বলতে পারেন। আমরা এই এই বিগত আলোচনাগুলোতে আমরা যে ধরনের মতামত গুলো পেলাম, বিশেষ করে মনোজাগতিক পরিবর্তনের জায়গাটাতে, সেখানে আমরা আজকে একটা কনক্লুশন দাঁড়া করানোর চেষ্টা করব। আপনাদেরকে আমরা সাথে পেতে চাই, আপনারা খুব গুরুত্বপূর্ণ আমাদের আজকের আয়োজনে। কেউ যদি, আমাদের কোনো দর্শক যদি মনে করেন যে তিনি আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে চান, লাইভে এসে অংশগ্রহণ করতে চান, তাহলে অনুগ্রহ করে আপনারা মেসেজ করলে আমি আপনাদেরকে লিংক পাঠিয়ে দেবো, আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, যদি আপনারা চান। আমাদের আজকে সুনির্দিষ্ট অতিথি রয়েছেন। আমাদের একজন অতিথি পারিবারিক কারণে তিনি মিস করছেন। আরেকজন অতিথি ডক্টর আহাদুজ্জামান, তিনি দেশের একজন খুব বিশিষ্ট চিকিৎসক, ক্যাপ্টেন ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজের তিনি প্রফেসর। তিনি আসবেন আমাদের সাথে, এখনো এসে পৌঁছান নাই, যে কোনো মুহূর্তে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা আশা করছি তিনি কয়েক মিনিটের মধ্যে যুক্ত হবেন। এছাড়া কৃষিবিদ সাইফুল আজম খান আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত আছেন মাটি ও মানুষের জনপ্রিয় উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক রানা ভাই। রানা ভাই একটু শারীরিকভাবে অসুস্থ, সেই জন্য আজকে একটু কম কথা বলবেন, তারপরেও আমরা তার মূল্যবান কথা শুনবই। এবং আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, যিনি এই চিন্তার সূত্রপাতটি করেছিলেন। স্যার আমাদের অভিভাবক তো বটেই, এবং এই মনোজগতের পরিবর্তনের জায়গাটা কেন গুরুত্বপূর্ণ, স্যার তার সারা জীবনের যে শিক্ষা, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার জায়গা থেকেই তিনি এই তাগিদটি বলেছেন, তাগিদটি তুলে ধরেছেন। স্যার আমাদের কাছে আমাদের আমাদের কালের সক্রেটিস। তো সুতরাং স্যারের যে চিন্তাশীলতা, স্যারের যে গভীর উপলব্ধি, সেই উপলব্ধির জায়গা থেকে স্যার মনোজগতের কথাটা বলেছেন। আমরা সবাই এই লড়াইয়ের মধ্যে আছি, আসলে আমাদের জীবন থেকে নেওয়া গল্পগুলোই তো আসলে গুরুত্বপূর্ণ। তো সুতরাং আমরা সেই গল্পগুলো, সেই অভিজ্ঞতাগুলো নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সাথে একটি মুভি শেয়ার করব এখন, ছোট্ট একটা মুভি, হয়তো আপনারা দেখেছেন, কিন্তু মনোজগতের পরিবর্তন কেন প্রয়োজন এটি বোঝার জন্য এই মুভিটি আপনাদের সহায়ক হতে পারে। যারা দেখেননি তারা অবশ্যই অবশ্যই দেখবেন। আমি একটু বলে রাখি, এটা ব্যক্তিগত একটা গল্প বা অভিজ্ঞতা। আমি 90 সালের পরে, 91-92 সালে এই সময়টাতে এই মুভিটি তখন 16 মিলিমিটার ফিল্মে হতো। আপনার 16 মিলিমিটার ফিল্মে ওই যে যে বোবাটক ইয়ের মতো যেগুলা ফ্যামিলি প্ল্যানিং এর প্রজেক্টর দিয়ে এটা বিভিন্ন জেলা শহরে আমি এটা ভলান্টিয়ার হিসেবে আমি এই মুভিটা দেখাতাম, স্টপ জেনোসাইড এই মুভিটা, এবং তার সাথে আরেকটি শর্ট ফিল্ম ছিল। যাই হোক, এই মুভিটা আমার খুব প্রিয় একটা মুভি। আপনারা দেখুন, দেখলে পরে বুঝতে পারবেন যে কেন আমি বলছি যে এটি আমাদের মনোজগতের সাথে এটা গভীরভাবে সম্পর্কিত। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মণ্ডলী আমাদের সাথে থাকার জন্য এবং এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা এনজয় করবেন, আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। এবং আপনাদেরকে পেলে আমরাও খুব উৎসাহিত হব, উদ্বেলিত হব, অনুপ্রাণিত হব। ওকে, আমি আবার শুরু করছি। একটু 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 জি, ওয়ালাইকুম আসসালাম। একটু 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 আমি একটু কারিগরি সমস্যার মধ্যে আছি, একটু আপনারা সাইফুল আজম আমাদের সঙ্গে প্রণব সাহা ডিবিসি এবং সাইফুল আজম খান আমাদের একজন প্রখ্যাত কৃষিবিদ, উনি দৈনিক আমাদের সঙ্গে থাকেন। এনারা দুইজনই আমাদের সঙ্গে দৈনিক থাকেন, ওনারা আজকে অনলাইন আমাদের সঙ্গে এখানে স্টুডিওতে আছেন। আমি শ্রোতা থাকতে ভালোবাসি। না, শ্রোতা ছিলেন, কিন্তু মাঝে মধ্যে এখানে থাকলে খারাপ নয়, আমরা আসলে অনুপ্রাণিত বোধ করি। প্রণব দুজনেরই শরীর ভালো আছে তো, প্রণব এবং সাইফুল আজম খান? জি স্যার আছি, কিন্তু স্যার আমি দুঃখের সাথে জানাচ্ছি যে জাস্ট 6টার সময়
আমার হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটা ওয়েবিনার আছে, এই ফেলোশিপ ট্রেনিং করতেছি তো স্যার নেদারল্যান্ডের ওয়াগেনিন ইউনিভার্সিটিতে। ওই ইউনিভার্সিটিতে একটা স্যার ক্লাস আছে। একটু আগে আমি যে জি স্যার মিটন ভাই একটু আগে আমাকে লিংকটা দিয়েছে, ভাবলাম যে যার ফলে স্যার এই অত আধা ঘন্টা হবে যদি লাস্টের দিকে স্যার এরকম করতে পারি স্যার, তো ইয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি শেষের দিকে থাকেন, আমি মুভিটা দিচ্ছি। জি স্যার, জি স্যার। সো সুপ্রিয় অতিথি মণ্ডলী এবং দর্শক মণ্ডলী, আমার মনে হয় যে আমরা মনোজগতের পরিবর্তনের একটা পটভূমি এই ছবি থেকে আমরা পাচ্ছি। আপনারা যারা ছবিটি আগে দেখেছেন, আজকে আবার নতুন করে দেখতে গিয়ে নিশ্চয়ই অনেক কথাই মনে হচ্ছে। আমরা ছবির যে মূল জায়গাটা দেখলাম যে দুজন প্রতিবেশী যাদের মধ্যে অত্যন্ত মিল ছিল, সুন্দর সম্পর্ক ছিল, তারা একটি ফুলের দখল নেবার জন্য নিজেদের জাগতিক যে লোভ লালসা সেটার বশবর্তী হয়ে তারা পরস্পর এত হিংস্র হলো যে তারা তারা নিজেদের স্ত্রী, পরস্পরের স্ত্রী এবং এবং সন্তানদেরকে তারা ধ্বংস করলো এবং নিজেরাও একসময় মৃত্যুর কোলে ঢলে পড়লো। ফুলের দখল আর কারোই না হলো না। এই যে আমরা জাগতিক লোভ লালসা এবং এই কর্তৃত্ব পরায়ণতার মধ্য দিয়ে আজকে আমরা আমাদের আমাদের ভবিষ্যৎকে বিপন্ন করে ফেলছি, সেটা সেটা যে কোনো স্তরেই হতে পারে। এটার অনেক রকম ইন্টারপ্রিটেশন দেওয়া যায়, কিন্তু যেহেতু আমরা খাদ্য বিষয়ক কথা বলছি, খাদ্যের জায়গাতে যদি আমরা আসি, এই যে খাদ্যের যে দূষণ, এই খাদ্যের দূষণের কিন্তু একটা বড় কারণ হচ্ছে আমাদের সীমাহীন লোভ, আমাদের নিয়ন্ত্রণ, আমাদের নিজেদের উপরে, আমাদের মনোজগতের উপরে আমাদের নিয়ন্ত্রণ না থাকা, এবং তার ফলে আমরা নিজেরা তো ধ্বংস হচ্ছি, আমাদের সবাইকে আমরা ধ্বংস করে ফেলছি, সেটা বোধহয় কাম্য নয়। তো এখানে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন ডিবিসি নিউজের এডিটর প্রণব সাহা, এবং আমরা তাকে দিয়ে আলোচনাটা সূত্রপাত করতে চাই। প্রণব দা, এই ছবিটি দেখে আপনার প্রতিক্রিয়া যদি আপনি একটু আমাদেরকে দেন, এবং যদি বলেন যে কেন মনোজগতের পরিবর্তনটা দরকার এবং শিক্ষার ভূমিকা এখানে কি। আপনি একজন নান্দনিক মানুষ, সংস্কৃতিবান মানুষ এবং এবং একজন সংগ্রামী মানুষ, সুতরাং এই এই মনোজগতের পরিবর্তনের বিষয়ে আপনার কাছে আমাদের অনেক কিছু জানবার আছে। প্রণব দা। প্রণব দা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি দুইটা সাউন্ড পাচ্ছি, ফলে আমার দুইটা সাউন্ড পাচ্ছি আমি। ও আচ্ছা, আমি কি করতে পারি বলেন তো? আমার এখানে তো কোনো সমস্যা নাই। না না, আমি মনে হয় ডাবল ক্লিক হচ্ছে। আমি কি একটু কেটে আবার ঢুকবো? জি জি জি, আমার মনে হয় তাহলে জি জি, কিন্তু নো প্রবলেম, নো প্রবলেম। সরি, সরি, একটু টেকনিক্যাল সমস্যা। আমি রানাভের কাছেই যাব, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক। একই প্রশ্ন আপনার কাছেও। আপনার ব্যক্তি জীবনের সংগ্রাম, আপনার সৃজনশীলতা, আপনার উপলব্ধি এবং আপনার অধ্যাপনা এবং এই মুভি, সবটা মিলিয়ে শিক্ষার গুরুত্ব। আপনি নিজে শিক্ষক মানুষ। মুভি তো নিজেই কোনো কথা বলে, এবং যেটি জিয়াউর বাবলু বলেছেন যে কখনো কখনো একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আবার কখনো কখনো ফুলের মাসুল, আবার কখনো সেটা ভুলের মাসুল। আসলে কি যে হচ্ছে সেটা আমাদের প্রত্যেকের নিজের কাছেই নিজের ব্যাখ্যাটি রয়ে গেছে। তো আসলে এই ছবি নিজেই কিছু কথা বলে, ছবিকে ব্যাখ্যা করার কিছু নেই, কারণ এখানে যারা আছেন, যারা দর্শক সাধারণত, তারা প্রত্যেকেই অত্যন্ত সচেতন এবং তাদের কাছে এই ইঙ্গিতগুলো নিঃসন্দেহে মানে কি বলা যায় যে স্পষ্ট, যে কি বলতে চাই, কি বলছে। আসলে এটাই তো হয় যে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি স্বার্থগুলো কিভাবে আমাদের বৃহত্তর স্বার্থকে নষ্ট করে ফেলে, কিভাবে আমাদের জীবনকে বিপন্ন করে ফেলে, কিভাবে আমাদের সভ্যতাকে ধ্বংস করে। এবং আমরা যদি এভাবেই বলি যে আমাদের যে সভ্যতাগুলো ধ্বংস হয়েছে সেখানেও কিন্তু এরকম ছোট ছোট ভুলের মাসুল বা ফুলের মাসুল, যাই বলি না কেন, সেটা কিন্তু আছে। ওই যে বলে যে রোম যখন পুড়ছিল তখন নীরবাসী হয়েছিল, ব্যাপারটা এরকম যে আমাদের এই অবজ্ঞা, অবহেলা, আমাদের এই কি বলে এড়িয়ে যাওয়ার দৃষ্টিভঙ্গি, এগুলোও কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত করেছে। প্রশ্নটা হচ্ছে যে নিরাপদ খাদ্য এবং মনোজগতের পরিবর্তন। আমাদের কাছে দৃষ্টিভঙ্গিটাই মনে হয় একটু
চিন্তা করার দরকার। সকালবেলা আমরা একটা সেশনে ছিলাম, আতাউর রহমান মিঠুন, আপনি নিজেও ছিলেন। আমরা জি। দুদল বিজ্ঞানীর ভিতরে, দুদল একাডেমিয়ার ভিতরে আমরা তর্ক দেখেছি। যে তর্কটা হচ্ছে যে একজন বলছে এটি নিরাপদ, আর একজন বলছে এটি নিরাপদ নয়। একজন বলছে এটি আমাদের নিরাপত্তা সৃষ্টি করবে, আর একজন বলছে নিরাপত্তা সৃষ্টি করবে না। বিশেষ করে বায়োটেকনোলজির ব্যবহার নিয়ে এবং বিটি প্রোডাক্টকে নিয়ে এই তর্ক বিতর্ক, এবং সেটা কিন্তু বিজ্ঞানীদের মধ্যে, সেটা কিন্তু গবেষকদের মধ্যে, খুব সাধারণ মানুষের ভিতরে না, বা অ্যাক্টিভিস্টদের ভিতরে না। আমরা যখন দেখি এরকম জায়গাতে আমাদের ভেতরে মানে তর্ক বিতর্ক চলছে, তখন স্বাভাবিকভাবে মনে হয় যে আমাদের মনোজগৎটা আসলে কোথায় কাজ করছে, মনোজগতের মূল সেন্সটা কোথায়। আমরা কি আমাদের মনোজগতের এই জায়গাটিকে তৈরি করতে পেরেছি কিনা? আমি যদি বলি মনোজগৎটা হচ্ছে মানে এরকম ভাবে বলি যে শুদ্ধ, সৃষ্টিশীল এবং নিরাপদ জীবনকে নিশ্চিত করার মতো যে মনটি, সেটি হচ্ছে মনোজগৎ। আমরা কি শুধুমাত্র তর্কের খাতিরে তর্ক করছি, নাকি তর্কের খাতিরে একটি ভালো জিনিসকে খারাপ বলছি, বা একটা খারাপ জিনিসকে ভালো বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি? এর পেছনে কি কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট আছে, না ভেস্টেড ইন্টারেস্ট আছে? আমরা একদল বলছি যে কেন এই প্রযুক্তিকে আমাদের দেশে কাজে লাগাতে হবে, আরেকদল বলছি ওরা যখন লাগালো না তাহলে আমরা কেন লাগাবো, আরেকজন বলছে ওরা লাগালো না বলেই কি আমি লাগাবো না, অথবা এটা কি খারাপ, এর তো কোনো প্রমাণ নাই। অতএব স্বাভাবিকভাবে মনে হয় যে এগুলোর পেছনে কিন্তু নানা রকমের কৌশল, অপকৌশল এগুলো কাজ করে। আমাদের মনোজগতের পরিবর্তনটা হচ্ছে আরো শুদ্ধ হওয়া দরকার, স্পষ্ট হওয়া দরকার। ইয়েস নো, যেটাকে ভালো বলা দরকার সেটাকে ভালো বলবো, যেটাকে খারাপ বলা দরকার খারাপ বলবো। এই জায়গাটিতে আমরা কোনো ভেস্টেড ইন্টারেস্ট দ্বারা প্রভাবিত হব না, এটাই হচ্ছে বাস্তব এবং এটাই হচ্ছে সত্য। কিন্তু আমাদের কাছে মনে হয় যে আমরা কখনোই ভালো বলার জন্য কিংবা খারাপ বলার জন্য কারো না কারো দ্বারা প্রভাবিত হচ্ছে, নিজের জ্ঞান দ্বারা না, বিজ্ঞানের যুক্তি দ্বারা না। আমরা প্রভাবিত হচ্ছে ব্যক্তি দ্বারা, আমরা প্রভাবিত হচ্ছে অন্যের দ্বারা। অন্যরা বলেছে অতএব এটা খারাপ, অন্যরা বলেছে অতএব এটা ভালো। আমাদের শিক্ষার কথা আপনি বলছিলেন যে আসলে মনোজগতের পরিবর্তনটা আসলে শিক্ষাই ঘটাতে পারে। কি জন্য শিক্ষা ঘটাতে পারে? কারণ শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু কোনো একাডেমিক ডিগ্রি তৈরি করা নয়। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আচরণের স্থায়ী পরিবর্তন। আমরা মানুষ হিসেবে কতখানি শুদ্ধ, মানুষ হিসেবে কতখানি উপযুক্ত, এবং সেটাই হচ্ছে মূল শিক্ষিত, এবং সেটাই হচ্ছে জায়গা। আমরা আগে বলেছি, সৈয়দ মুস্তফা আলীর প্রবন্ধ আছে, সুশিক্ষিত মানুষ মানেই হচ্ছে সহশিক্ষিত। আসলে যারা নিজেরা শেখেন, যারা কারিকুলাম দিয়ে শেখেন, এবং যারা শুদ্ধ মানুষ হন, তারাই কিন্তু আসলে আচরণের পরিবর্তন করে শুদ্ধ মানুষ হতে পারে। আমাদের কাছে মনে হয় যে আমাদের এখন পর্যন্ত শিক্ষার জায়গাটি হচ্ছে মানব সম্পদ তৈরি করার প্রচেষ্টা, মানুষ তৈরি করার প্রচেষ্টা কম। আমরা কারিগরি শিক্ষার মধ্য দিয়ে জীবিকা তৈরি করার শিক্ষা দেই, আমরা ধরেন যে সাধারণ শিক্ষার মধ্য দিয়ে মানব সম্পদ তৈরি করি, আমরা চিকিৎসক তৈরি করি, আমরা প্রকৌশলী তৈরি করি, আমরা সাংবাদিক তৈরি করি, আমরা শিক্ষক তৈরি করি, কিন্তু মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ কতটা তৈরি করতে পারি, এই প্রশ্নটি কিন্তু আমাদের আছে। এবং আমাদের মনে হয় যে শিক্ষা ব্যবস্থার এই জায়গাটিতে একটু আমাদের হাত দেওয়া দরকার, যাতে আমরা আসলে মানুষ তৈরি করার প্রতিযোগিতায় নিজেদেরকে লিপ্ত করতে পারি। আর আমি মনে করি যে শিক্ষার ভূমিকা হচ্ছে এটাই। এবং আপনি একটু খেয়াল করেন যে শুধুমাত্র পাঠ্যসূচিতে, আমরা এর আগের আলোচনায় দেখেছি অনেক ভাইস চ্যান্সেলর স্যারেরা এসেছেন, অনেকে কথা বলেছেন পাঠ্যসূচিতে আনতে হবে, কোর্সে আনতে হবে। আমি খুব বিনয়ের সাথে বলি, ক্লাস 4 থেকে পরিবেশ শিক্ষা হয়, ক্লাস 4 থেকে পৌরনীতি শেখানো হয়, অর্থাৎ গ্রামীণ সিস্টেম কিভাবে কি হয় না হয়। আমরা কয়জন সেটাকে মানি? আমরা জানি যে ময়লার বাক্সে ময়লাটা ফেলতে হবে, সে তো ক্লাস 4 থেকে জানি, কিন্তু উচ্চ মাধ্যমিক পড়ার পর বা তারপরেও ওই ময়লাটি তো আমি রাস্তা দিয়ে ফেলে দিচ্ছি। তার মানে ওই সিলেবাসে দেওয়াটার মধ্য দিয়ে কিন্তু আসলে আপনার আচরণের পরিবর্তন হয় না, আচরণের পরিবর্তন হয় আরো অন্যান্য অনেক জায়গার মধ্য দিয়ে। তো আপনি শুধুমাত্র বইয়ের মধ্যে বা অন্য কিছুর মধ্যে নিয়ে আসলে কিন্তু হবে না, এটাকে আরো সামগ্রিক জায়গা থেকে চিন্তা করতে হবে। আমি খুব বেশি মানে বলতে চাই না, এখানে আরো অনেকেই বলবেন, তারা হয়তো ডিগ্রি অর্জন এবং শিক্ষা অর্জন এক কথা নয়। ডিগ্রি অর্জনের জন্য অনেক কিছুই করা যায়, কিন্তু শিক্ষা অর্জনের জায়গাটি কিন্তু পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে আরো অন্যান্য জায়গা থেকে শিখতে হয়, এবং সেই শিক্ষাটা আমাদের সমাজে কম্পারেটিভলি কম আছে, যে কারণে আমরা অনেক কিছুকেই বুঝি, অনেক কিছুকেই বুঝি না, অনেক কিছুকেই বুঝতে চাই না। আমি এটুকু বলেই আপাতত স্থগিত রাখতে চাই, পরে যদি সুযোগ হয় বলবো। ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক রেজা সিদ্দিকী আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনি যে কথাটি বলেছেন প্রায় একই সুরে জিয়াউল হক বাবলু অস্ট্রেলিয়া থেকে তিনি বলছেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়,
জিনিস শিক্ষা নয়, জিনিস শিখতে শেখায়। আর মনোজগতের শিক্ষা আসে পরিবার ও পারিপার্শ্বিকতা থেকে। হ্যাঁ, এই যে আমাদের পরিবার এবং পারিপার্শ্বিকতা থেকে যে শিক্ষাটা আসে সেইটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি সেটাই গুরুত্ব দিয়ে বললেন। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর আহমেদুজ্জামান। তিনি ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আমি স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে, আপনার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন স্যারকে অনুরোধ করব যে আপনি অতিথিকে নিয়ে যদি আলোচনাটি এগিয়ে নিয়ে যান। তার আগে আমি প্রণব সাহাকে যেহেতু আমন্ত্রণ জানিয়েছিলাম, প্রণব দার কথাটা একটু শুনে নিতে চাই স্যার, তারপরে আপনি আড্ডা জুড়ে দেবেন আমাদের আহমেদুজ্জামানের সঙ্গে। না, আড্ডাটা তুমি চালাও আজকে, আমি তো আছি সাথে, আমার যখনই লাগবে ফোরন কাটবো, কিন্তু আড্ডাটা তুমি সুন্দর করে করেছো, তুমি চালাও আজকে, ঠিক আছে, অসুবিধা নেই। না ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, লেট মি ট্রাই। প্রণব দাকে আমি, প্রণব সাহা স্যার, আপনি জানেন প্রণব সাহাকে, তিনি ডিবিসি নিউজের এডিটর, তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের একজন খাদ্য যোদ্ধা এবং ব্যক্তি জীবনে তিনি একজন সংস্কৃতিবান মানুষ, ছাত্র জীবনে তিনি সংগ্রাম করেছেন। সেজন্য এই সংগ্রামী মানুষটাকে আমি প্রশ্ন রেখেছিলাম যে মনোজগতের পরিবর্তনের জন্য শিক্ষার ভূমিকাকে তিনি কিভাবে দেখেন, বিশেষ করে লড়াইটা যখন নিরাপদ খাদ্যের। প্রণব সাহা। থেকে লড়াইয়ের চেতনা আসে। আর আমি যেটা বলতে চাই যে সেটা শিক্ষা বলতে আমরা যেটা বুঝি আসলে একাডেমিক সার্টিফিকেট এই সমস্ত শিক্ষা না। শিক্ষাটা শিক্ষাটা মানুষকে বোঝার শিক্ষা, শিক্ষাটা প্রকৃতিকে বোঝার শিক্ষা, শিক্ষাটা প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার শিক্ষা। এই শিক্ষাটা যদি সঠিক থাকে তাহলে পাঠ্যপুস্তকে কি থাকলো বা আমি আদৌ কোনো একাডেমিক সনদ পেলাম কিনা সেটা বোধহয় বড় বিষয় না। আমি মনে করি যে সেই শিক্ষার দিকে গুরুত্ব দেওয়া উচিত। সেই শিক্ষাটা অবশ্যই প্রথমে বাবা মা, পরে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং গুরুজন অভিভাবক যারা আছেন তাদের কাছ থেকে পাওয়া শিক্ষা। এই শিক্ষাই কিন্তু আপনার মনোজগৎকে বেশি প্রভাবিত করে আমি যতদূর মনে করি। আপনি এসএসসি পাস না এসএসসি পাস নাকি একটা পিএইচডি করলেন, সেই শিক্ষার থেকেও আপনি এই পরিবেশ মানুষের কাছ থেকে পাওয়া যে শিক্ষা সেটাই আপনার মনোজগৎকে বেশি প্রভাবিত করে। একটি মানুষকে গালি দিবেন না, একটি মানুষকে ঝগড়া করবেন না, কারোর সাথে কটূক্তি করবেন না, এটি হয়তো উপনিষদের বাণীর মতন কোনো কোনো আদর্শ লিপিতে লেখা আছে, কিন্তু নিশ্চয় উচ্চতর শিক্ষার জায়গায় এগুলো কোথাও শেখায় না। এটা শেখায় কোথায়? এটা শেখায় সেই প্রাইমারি স্কুলে শিক্ষক। এটা শেখায় কোথায়? এটা তার বাবা মা, তাদের অভিভাবকরা, তার গুরুজনরা। এই শিক্ষায় যদি কেউ শিক্ষিত হয় তাহলে এই মনোজগতের সারা জীবনের চর্চা সে এগিয়ে নিতে পারে। আমরা সেই জায়গাটাই বোধহয় একটু হারিয়ে ফেলছি যে এই যে একটি ফুল নিয়ে যে দুই প্রতিবেশী করলো, এই দুই প্রতিবেশীর মামলা, জমি নিয়ে মামলা সারা বাংলাদেশে ৮০% মামলাই হয় জমি নিয়ে, এবং সেই জমির সবাই বলি যে ৩.৫ হাত কবর হবে জমি, কিন্তু সেই জমি নিয়ে আমরা বিরোধ করি বেশি, সেই জমি নিয়ে আমরা মামলা করি বেশি, কিন্তু কারোই ৩.৫ হাতের বেশি জমি কিন্তু বরাদ্দ নাই মৃত্যুর পর। এবং আমার ধর্মে এটা দাহ করা হয়, কোনো চিহ্নও থাকে না শ্মশানে। এমনকি চালা বলে যে থাকে কবরস্থানে, ৩ বছর পর চালা করে দিলে, কবর সংরক্ষণ না করলে তারও কোনো অস্তিত্ব থাকে না। তাহলে ওই যে ১ ইঞ্চি ১ ফুট বা মানে ১ শতক জায়গা নিয়ে যে বিরোধ করি আমরা, এবং তার ফলাফল দেখবেন যে একটি ফুলের অধিকারকে নিয়ে, ফুলটা যদি বেঁচে থাকতো তার সুবাসটা দুই প্রতিবেশী পেত, ফুলটা যদি বেঁচে থাকতো তা থেকে যদি চারা হতো, বীজ হতো, তাহলে সেই প্রতিবেশী আরো দুটো করে গাছ লাগাতে পারত। সেই ফুলটাকে বাঁচিয়ে না রাখলে আমরা নিজেরা গেলাম, আমাদের ঝগড়া হলো, শান্তি বিনষ্ট হলো, সমাজের শান্তি বিনষ্ট হলো, সম্পদের ক্ষতি হলো, প্রাণ ক্ষতি হলো। এই শিক্ষাটা কে দিবে আপনাকে? এই শিক্ষাটা কি এসএসসিতে কোনো সিলেবাসে আছে? এই শিক্ষাটা কি কোনো পিএইচডির অভিসন্দর্ভ লেখার সময় এটা হয়? এই শিক্ষাটা কি স্নাতকের সম্মান অর্জন করার সময় এই শিক্ষাটা হয়? না, এই শিক্ষাটা মনোজগতের শিক্ষা। এই শিক্ষাটা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, আমি বারবার বলছি সেই জায়গাটা গুরুত্ব দেওয়া দরকার। একটি বিষয়ে একমত হওয়ার শিক্ষা, পরমতকে সয়ে তার যুক্তিটাকে গ্রহণ করার শিক্ষা, এইটা যদি আমরা চর্চা না করি তাহলে আজকে রেজাউল করিম সিদ্দিকী আপনি যে বিজ্ঞানীদের বিতর্ক দেখে এসেছেন, নিশ্চয়ই একটা ভালো জিনিসের জন্য বিতর্ক হওয়া উচিত। এমনকি কোনো একটি বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানের গবেষণার ফলাফলও অনেক বিতর্কের মধ্যে থাকে, যতক্ষণ পর্যন্ত না এটি গবেষণাগারের যুক্তি এবং গবেষণাগারের প্রাপ্ত ফলাফল দিয়া এটা সার্টিফাইড না হয়, সেই পর্যন্ত বিতর্ক হতে পারে। কিন্তু একটি বিতর্ক হওয়ার পরে এটা আমি ব্যবহার করব কি না করব, এটি কিন্তু মনোজগতের বিষয়। কারণ একটি কেমিক্যাল তৈরি হলো, সেই কেমিক্যাল দিয়ে আমি নানা কিছু করতে পারি। এসিড দিয়ে আমি মানুষকে ধ্বংস করতে পারি, এসিড দিয়ে আমি সোনার খাদ বাড়াতে পারি, সোনার পরিশোধন করতে পারি, এসিড
সাইট্রিক অ্যাসিড দিয়ে আমি অন্য কাজও করতে পারি, হয়তো ওষুধেও অ্যাসিড ব্যবহৃত হয়। ফলে একটি বস্তু বা একটি পদার্থ বা একটি সীমানা বা একটি ফুল সেটি কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটি বড় ব্যাপার। এই ফুলটি যদি এই বাগানের মাঝখানে না হতো, হয়তো যদি কারো বাড়ি হতে হতো, তাহলে কি এই ঝগড়াটা হতো কিনা বা এই মারামারিটা হতো কিনা, সেটাও কিন্তু একটা পরিবেশ প্রতিবেশও কিন্তু আমাদেরকে বাধ্য করে বা আমাদেরকে উদ্বুদ্ধ করে কোনো কোন্দলে লিপ্ত হওয়া বা কারোর সাথে বাহাসে, কারোর সাথে বিতর্কে লিপ্ত হওয়া। এই জিনিসগুলো মনোজগতের একটা বড় ব্যাপার। যদি আপনি ছোটবেলায় যদি সৃজনশীলতার মধ্যে না থাকেন, তাহলে মানুষ বিতর্কে বেশি সময় নষ্ট করে। যদি আপনি নিজের লেখাপড়া করার সময় বের করতে না পারেন, তাহলে অন্যের সমালোচনা করে সময় কাটানোতে বেশি মানুষ মনোনিবেশ করে। আমি কতটা আড্ডায় যাব, সেই আড্ডাটা কি আমি পরস্পরের জ্ঞান আহরণ করব, নাকি কোনো একটি নিয়ে কুতর্কে আমি সময় নষ্ট করব, নাকি আমি কারোর সাথে ঝগড়া করে আমার এনার্জি খরচ করব? এই শিক্ষাটা কিন্তু মনোজগতের শিক্ষা, এবং এটি কোনো একাডেমিক শিক্ষা নয় বলে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে মানুষকে ইতিবাচক ভাবে গড়ে তোলার শিক্ষাটা পরিবার থেকে আসলে ইতিবাচক। আমরা যে সবসময় বলি যে শিশু শিক্ষায় বলি যে শিশুকে হ্যাঁ বলো, শিশুকে না বলবা না, এটা করো না, ওটা ধরো না, ওখানে যেও না, তার প্রতিটিরই জবাব কিন্তু শিশু খুঁজতে চায়, এবং তখন আপনার বাইরে সে নিজে থেকে একটা কিছু করার চেষ্টা করে। ফলে এই যে শিশুর প্রতি হ্যাঁ বলা এবং সমাজের সকলের প্রতি হ্যাঁ বলা, আচ্ছা আতাউর রহমান মিটন বিষই খেতে চায়, আমি বললাম যে বিষ খান, তবে আপনি বিষ খাওয়ার আগে আপনি গুণাগুণটি দেখে নেন যে বিষ খেলে আপনার কি হবে। আমি যদি প্রথমে বলি আপনি বিষ খাবেন না, তো প্রথমে সে বলবে যে আমার তো উনি তো বিরুদ্ধে একটা লোক, উনি বলবে আমার ক্ষতি চাই, আমি বিষই খাই, বিষ খেয়ে মরে গেল। কিন্তু আমি যদি বলি হ্যাঁ বিষ খান, তবে খাওয়ার আগে আপনি জেনে নেন যে সেই বিষটাতে আপনি কি ক্ষতি করবেন। আপনি কি বিষ খাবেন? আপনি কি ইঁদুরের টোপ মারার বিষ খাবেন? সেটার ক্ষতি কিন্তু এই। আপনি কি হারপিক খাবেন? তার ক্ষতি কিন্তু এই। যদি এইটা যাই, তখন কিন্তু আতাউর রহমান মিটন কমপক্ষে 2 দিন সময় নেবে যে দাদা তো আমাকে 3 রকম বিষ খেতে বললো, আসলে তো আমাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটা খাবো। তাতে করে কিন্তু সে সময় পেল দ্বিতীয় চিন্তা। এই দ্বিতীয় চিন্তা মানুষের মধ্যে দেওয়াটাই হলো মনোজগতের একটি পরিবর্তন আনার সুযোগ সৃষ্টি করা। আমি মনে করি মানুষকে সেইভাবে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, কথা বলতে পারি, আমাদের যারা, এবং দেখবেন যে একটি পরিবারে একজন মানুষের কথা সবাই শুনে, 4টা মামা থাকলে হয়তো ছোট মামার কথা আমরা সবাই বেশি শুনি, বা কোনো একটা বড় খালু তার খালুর কথাটা আমি বেশি শুনি, কিন্তু আঙ্কেলের কথাটা আমি শুনি না, চাচার কথাটা আমার ভালো লাগে। এই সমস্ত মানুষরা যারা আছেন, তারা যদি শিশুদেরকে, আমার পরবর্তী প্রজন্মের যদি মনোজগৎ গঠনের যদি তারা সহায়তা করে, আমি মনে করি সেটা একটা বড় ধরনের সহায়ক হবে সমাজের জন্য। সমাজ, পরিবার মানে সমাজ, সমাজ মানে রাষ্ট্র, রাষ্ট্র মানে বিশ্ব। এই যে বিশ্ব থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্রাতি অংশ হলো একজন মানুষ, এবং সেটা পরিবারের সদস্য। আমি এখানে সর্বোচ্চ জায়গাতে আপনি যেমন যতগুলো যুদ্ধ হয়েছে এখন পর্যন্ত, আপনি যদি দেখেন পৃথিবীতে বড় বড় যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রফিট কি, মানে লাভ কি হয়েছে, তার কোনো মূল্যায়ন কিন্তু বিজয়ী দেশগুলো করতে পারে নাই। বিজয়ী দেশটা করার পক্ষে ছিল না, কারণ যারা হেরেছে তারা তো তাদের জীবন সম্পদ দিয়ে তারা ক্ষয়টা মেনে নিয়েছেন। যারা জিতেছিল, যুদ্ধে যদি জয়ী হয়ে থাকে, তার ফলাফল কি হয়েছিল। আপনি যদি কুরুক্ষেত্রের যুদ্ধের সর্বশেষ দেখেন, যে কুরুক্ষেত্রের যুদ্ধের সর্বশেষ হয়েছিল যে তারপরে কোনো রাজতন্ত্র ছিল না, সেই জন্য পঞ্চপাণ্ডব জিতলেও, পাণ্ডবরা জিতলেও কুরুক্ষেত্রে ইয়াদের বিরুদ্ধে, কৌরবদের বিরুদ্ধে পাণ্ডবদের কোনো কিন্তু বংশধর নাই। আপনি অর্জুন, সহদেব, নকুল, যুধিষ্ঠিরের কোনো বংশধর পান নাই, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে ফুলস্টপ দেওয়া হয়েছিল, এখন থেকে ভারতবর্ষ হবে প্রজাতন্ত্র, এখানে কোনো রাজতন্ত্র থাকবে না, সকলের জন্য একটা সমান সিস্টেম করা যায়। এই জন্য কোনো তার কোনো উত্তরাধিকার নাই, পাণ্ডবদের কোনো উত্তরাধিকার আমরা সেই অর্থে রাজা হিসাবে পাইনি। ফলে ওই যে যুদ্ধ শেষ করা হয়েছিল, এবং যে যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণ এই পঞ্চপাণ্ডবকে উদ্বুদ্ধ করেছিল যে ন্যায় প্রতিষ্ঠার জন্য, সেটা একটা ক্যামোফ্লাক্স আমরা যদি বলি, এটা সেই ক্যামোফ্লাক্স দিয়ে সে ন্যায়ের প্রতিষ্ঠা করতে চেয়েছিল, মানুষ মারার জন্য না বা ভাইদেরকে হত্যার জন্য না। তবু কিন্তু তার বিরোধিতা অর্জন করেছিল যে আমি ভাইদের বিরুদ্ধে কেন যুদ্ধ করব। মানুষ জগতে তার ছিল যে আমি যুদ্ধ করব কার জন্য, আমার জ্ঞাতি গোষ্ঠীর যদি বিরুদ্ধে যুদ্ধ করি, তারা যদি নিহত থাকে, তাহলে আমার পরবর্তী বংশধর বা পরবর্তী মানুষ কে থাকবে আমার জন্য। এই যে যুক্তির জায়গা, এই যুক্তির জায়গা যদি মানুষের মনোনিবেশে আমরা দিতে পারি, যদি কোন বস্তু, মতামত, কারো বক্তব্য গ্রহণ করার ক্ষেত্রে যাচাই বাছাইয়ের ক্ষমতা যদি একজনের আত্মার থেকে আসে, ভিতর থেকে আসে, তাহলে মনোজগতের যে পরিবর্তন হবে তার সুফল পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী সবাই পাবে। আমরা যুদ্ধবাদ প্রেসিডেন্টদের কথা জানি, আমি যুদ্ধবাদ রাষ্ট্রপ্রধানদের কথা জানি, সেই সমস্ত রাষ্ট্রপ্রধানরা কি কোনো যুদ্ধে জয়ী হয়ে তার কোনো সুবিধা কি হয়েছিল, সেটা তো রাষ্ট্রবিজ্ঞানীরা বা পরবর্তী যারা সমাজ বিজ্ঞানের মানুষ আছে, নিশ্চয়ই তারা এটা গবেষণা করেছে, এবং কোনো যুদ্ধের কোনো ভালো ফলাফল আছে বলে আমার মনে হয় না। হয়তো যুদ্ধের ফলাফল ভালো আছে মুক্তিযুদ্ধের জন্য, ডিসেম্বর মাসে বলতে চাই, হ্যাঁ 1971 সালে বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ করেছিল তার ভালো ফলাফল আছে,
কি আমরা একটি স্বাধীন দেশের স্বাধীন রাষ্ট্র পেয়েছি, কিন্তু ভারত বিভাগ না হলে, পাকিস্তান ভাগ না হলে এই অঞ্চলে আরো একটি শক্তিশালী সর্বভারতীয় রাষ্ট্র থাকতো কিনা, যেটা চীনের সাথে অর্থনীতির সঙ্গে পাল্লা দিতে পারতো কিনা, সেটাও তো একটা ভালো দিক। ভারত বিভাগ হলো, তারপর পাকিস্তান বিভাগ হলে আমরা বাংলাদেশ স্বাধীন হলো, সেটা একটি ভালো দিক। কিন্তু এটারও আরেকটা ভালো দিক হতে পারতো কিনা, এই অঞ্চলে মানুষের যদি একটি রাষ্ট্র থাকতো, সেই রাষ্ট্র হয়তো আজকে চীনের থেকে বেশি লোক না হলেও চীনের কাছাকাছি লোক সংখ্যা থাকতো, অর্থনীতিতে হতো তারা হয়তো আমেরিকার সাথে তারাই হয়তো পাল্লা দিত। এখন আমেরিকা চীনের যে বাণিজ্য যুদ্ধ আপনি দেখেন, তখন হয়তো ভারতবর্ষের সাথে সারা পৃথিবীর বাণিজ্য যুদ্ধ হতো একটা রাষ্ট্র যদি থাকতো। আচ্ছা, সেটি হয়নি, সেটা একটি দুঃখজনক ব্যাপার। আমি মনে করি এই জিনিসগুলোকে ইতিবাচক ভাবে দেখলে কোনো কোন্দল কারোর জন্য কোনো সুফল আনে না। কোনো বিতর্কের একটা শেষ হয়, কিন্তু কুতর্ক কিন্তু শেষ হয় না। আমি মনে হয় এখানে আজকে থামতে, এই পর্যন্ত এখানে থামছে। অনেক অনেক ধন্যবাদ প্রণবদা, আপনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা যথাসময়ে নিয়ে এসেছেন। ডিসেম্বর মাস আমরা সকলেই জানি যে আমরা আমি এই জায়গায় একটি কথা বলতে চাই। আমি জানি যে এখানে আরো বিদগ্ধ আলোচকজন আছেন, ডক্টর আহমদুল জামান সাহেব আছেন, হ্যাঁ উনি আবার বলবেন। আমি একটি জায়গা শুধুমাত্র আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমরা ছোটবেলাতে একটা কবিতা পড়েছি, সবার আমি ছাত্র, জাস্ট মনে করার জন্য, যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মরে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরলতা আমায় দিল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি যেসব কৌতূহলে নেই দ্বিধা লেশ মাত্র। প্রশ্নটা এখানে, আমি যদি পৃথিবীকে প্রকৃতিকে আমার পাঠ্য পুস্তক হিসাবে জ্ঞান করি, কোনো সিলেবাসের প্রয়োজন নেই, আমার মনোজগৎ পরিবর্তন হবেই, এবং আমার সে মনোজগৎ হবে সভ্যতার জন্য, মানুষের জন্য। এই লোভটুকু সামলাতে না পেরে আমি কবিতাটুকু বললাম, কারণ আমার মনে হয় সকলেই জানেন, সকলের মানে স্মরণে আরেকবার একটু টোকা দিয়ে গেলাম। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ রেজা সিদ্দিকী, আপনি আমাদেরকে কবিতাটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যে সবার আমি ছাত্র। প্রণবদা কিছু একটা বলার চেষ্টা করছেন। আমাদের মনোজগতে শুধু একটি কথা, সাফল্যের পিছনে না দৌড়ে যদি স্বস্তির পিছনে দৌড়াই, তাহলে সবাই মিলে ভালো থাকতে পারবো। এটাও একটা শিক্ষা। নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ প্রণবদা। আমরা প্রফেসর ডক্টর আহমেদুজ্জামান স্যারের কাছে আসতে চাই। তার আগে একটু মনে করিয়ে দিতে চাই যে ডিসেম্বর মাস বিজয়ের মাস। আমরা 1971 সালে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি, এবং আমাদের আজকের আলোচনার সাথে আমাদের মুক্তিযুদ্ধের এই অর্জনের একটা বিরাট সম্পর্ক রয়েছে। কিভাবে? আপনারা সবাই জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দেশে ফেরার পরে তিনি কৃষির অগ্রগতিকে তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন, এবং কৃষি এবং কৃষকের উন্নয়নকে তিনি হৃদয় দিয়ে দেখেছেন, মমত্ববোধের জায়গা থেকে দেখেছেন, এবং তিনি স্পষ্ট করে বলেছেন আমার এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ খেতে না পায়। তিনি বাংলার মানুষ শব্দটা ব্যবহার করেছেন। এই যে বাংলার মানুষের খাদ্য নিশ্চিত করবার কথাটি বঙ্গবন্ধু সেদিন বললেন এবং আহ্বান জানালেন, তার ফলে বাংলাদেশের খাদ্য উৎপাদন বাড়লো বটে, কিন্তু সেই খাদ্য কতখানি নিরাপদ? আর যে খাবার নিরাপদ নয়, সেই খাবারের পরিমাণগত বৃদ্ধি আমাদের জন্য কি মঙ্গল বয়ে আনলো? তাহলে আমরা যা অর্জন করতে চাইলাম সেটা অর্জন হলো নাকি হলো না? এখন আমাদের করণীয় কি? আমরা মনোজগৎ নিয়ে কথা বলছি বটে, সুতরাং আমাদের এই মনোজগতের মধ্যে চিন্তার এই যে দৈন্যতা, চিন্তার এই যে গ্যাপ, সেটাকেও আমরা আনবো কিনা? প্রফেসর ডক্টর আহমদুজ্জামান স্যার, আপনি একজন চিকিৎসা বিজ্ঞানী হিসেবে, একজন চিন্তাশীল মানুষ হিসেবে আপনার বক্তব্যটি শুনতে চাই। এবং একজন সমাজকর্মী হিসেবে, উনি একজন সমাজকর্মী, জি একজন রোটারিয়ান, জি একজন সমাজকর্মী। জি আসসালামু আলাইকুম। আমি এখানে নিজেকে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত, এবং আমি নিজেকে অত্যন্ত গর্বান্বিত মনে করছি এই কারণেই যে এখানে অনেক বক্তা আছেন যারা অনেক বড় মাপের বক্তা এবং যারা অনেক জ্ঞানী গুণী মানুষ। তো প্রথমেই স্মরণ করছি যে 1971 সালের এই মাসে, এই বিজয়ের মাসে
আমরা অনেক কিছু হারিয়েছি, আমাদের দেশের অসংখ্য বুদ্ধিজীবীকে আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি এবং সেই স্বাধীন দেশে আমাদের যে যাত্রা, সেই যাত্রাটা এখনো অব্যাহত আছে এবং এই অব্যাহত যাত্রার পিছনে যার অবদান আমরা সকলেই স্মরণ করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আমরা আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, সেই সাথে স্মরণ করছি সকল শহীদদের। আমরা আজকের যে বিষয়বস্তু, সেটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে আমাদের যে শিক্ষা এবং আমাদের যে মনোজগতের যে চিন্তা ভাবনা, সেগুলোর ভিতরে পরিবর্তন দরকার। হ্যাঁ, অবশ্যই পরিবর্তন দরকার। আমরা পরিবর্তনের জন্যই এদের স্বাধীন হয়েছিল এবং সেই স্বাধীনতার লক্ষ্যকে সামনে রেখেই আমাদের পরিবর্তন দরকার প্রতিটি ক্ষেত্রেই। পাশাপাশি আমাদের শিক্ষারও যেমন পরিবর্তন দরকার এবং সেটা যাতে, সেই শিক্ষাটা যাতে আমাদের প্রত্যেকের মনের যে প্রকাশ, অর্থাৎ মনোজগৎ বা মনের বিভিন্ন চিন্তা ভাবনা, সেগুলোরও পরিবর্তন দরকার। আমরা চিকিৎসাবিদ্যায় বা আমরা শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের সবসময় বলে থাকি যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং, ইউ হ্যাভ টু আনলার্ন দ্য হোয়াট ইউ হ্যাভ অলরেডি লার্ন। অর্থাৎ তুমি এই পর্যন্ত যা শিখছো, সেই জিনিসটাকে তুমি যদি আগে আনলার্ন করো, অর্থাৎ যেন তুমি কিছুই জানো না, তাহলে পরে এখানে এসে তুমি শিখতে পারবে। আর তুমি যদি আগের সেই শিক্ষাটাকে ধরে রাখো, তাহলে এখন এখানে এসে আর তুমি নতুন করে কিছুই শিখতে পারবে না। তো আমরা আসলে এতদিন এই আমার মনে হয় যে আমার পূর্বের বক্তা বলছেন যে আমরা এতদিন যা শিখে এসেছি, সেটা থেকে আমরা পরিবর্তন পেতে চাই না বা হতে চাই না। এটা যেমন একটা সত্যি কথা, পাশাপাশি আমাদের পরিবেশগত কিছু সমস্যা আছে। আমরা আমাদের পারিপার্শ্বিকতা বা আমাদের চতুষ্পার্শ্বে যত ধরনের মানুষকে দেখি, প্রত্যেকেরই কিন্তু এক একটা আলাদা নিজস্ব ঠিকানা বা নিজস্ব একটা পরিচয় আছে। যেমন আমি যখন রাস্তা দিয়ে চলছি, সেখানে যে রিক্সাতে আমি যদি উঠি, তো রিক্সাওয়ালারা তাদের একটা আলাদা পরিচয় আছে, তাদের একটা আলাদা কমিউনিটি আছে, তাদের একটা আলাদা ভাষা আছে, তাদের একটা আলাদা চিন্তা চেতনা আছে। একইভাবে আমি আমার মতো করে চিন্তা করে রাস্তা দিয়ে চলি। অন্য আরেকজন পথচারী, তিনি যদি শিক্ষক হন, তিনি তার মতো করে পথ চলেন। একজন যদি ব্যাংকার হন, তিনি তার মতো করে পথ চলেন। কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় আমরা যদি সকলকেই একত্রিত করতে চাই, একই রকম ভাবে আমি চালাতে চাই, বা আমরা সবাই যদি একইভাবে চলতে চাই, তাহলে আমাদের কিন্তু ওই যে সেই আমার পূর্বতন বক্তা বললেন যে আমরা ছোটবেলায় এখানে ক্লাস 4 থেকে শিখে আসছি পৌরনীতি, আমরা ক্লাস 4 থেকে শিখে আসছি যে আমাদের কোন অনুশাসন মানতে হবে, কোনটা মানবো না। এমনকি স্কুল লেভেলে তো ধর্মীয় শিক্ষাও দেওয়া হয়, সেখানেও আমাদেরকে শেখানো হয়। কিন্তু সেই শেখাগুলো শিখেও আমরা কিন্তু সবাই একই ভাষায় কথা বলি না, একইভাবে চলি না, বা একইভাবে আমরা সবকিছু মানি না। এই যে চলি না বা মানি না বা মানতে চাই না, বা এটাকে না মানাটাকেই যেন আমার বীরত্ব, বা না মানাটাই যে আমার যে একটা আমি অনেক নিজেকে বড় প্রমাণিত করলাম, এই যে আমাদের একটা উপলব্ধি বা এই যে একটা অ্যাটিটিউড, যে আমাদের একটা বিষয়বস্তু, এই বিষয়বস্তুগুলো কিন্তু সবসময় যে মানুষ তার পরিবার থেকে শিখে বা মানুষ তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখে, তা কিন্তু না। অনেক সময় সামাজিক অবস্থান এবং সমাজের যে অবস্থা, সমাজের যে নিয়ম নীতি, সেটা থেকেও কিন্তু মানুষের শিখে। আজকে আমি যে জিনিসটা আমার বাংলাদেশে বসে আমি মানছি না, সেই জিনিসটাই হয়তো আমি উন্নত কোনো দেশে বা আমার প্রতিবেশী কোনো দেশে আমি সেই জিনিসটা কিন্তু মানছি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে সবকিছুই আমার যে অর্জিত শিক্ষা বা আমার যে পরিবারের শিক্ষা বা আমার ধর্মীয় শিক্ষা বা আমার নিজের অর্জিত শিক্ষা থেকে আমরা সবকিছু করে থাকি, তা না। আমরা কিন্তু সামাজিক অনুশাসন বা প্রশাসনিক বিষয়বস্তুগুলার কঠোরতার কারণেও কিন্তু আমরা সমাজের অনেক কিছু মেনে থাকি। আমি মনে হয় জিনিসটা আরেকটু স্পষ্ট করি। যদি আজকে আমি রাস্তায় বেরোলে এখনকার সময়ে দেখা যাচ্ছে যে কিছুদিন আগেও কিন্তু
অনেকেই এখন একটা মাস্ক পরে বেরোনোটা একদম বাধ্যতামূলক, কিন্তু এই বাধ্যতামূলক কিন্তু গত 1 মাস ধরে বেশি করে এটাকে কঠোর করা হয়েছে, বা এখন বিভিন্ন জায়গায় জরিমানা করা হচ্ছে, বা বিভিন্ন জায়গায় পুলিশ আসতেছেন, মোবাইল কোর্ট বসছে। সেই জন্য কিন্তু এখন মাস্ক ব্যতীত লোকজন খুব কমই দেখা যাচ্ছে রাস্তায়, বা আমার এই এলাকায় আমি দেখছি। কিন্তু কদিন আগেও কিন্তু যতই বলা হচ্ছিল যে মাস্ক পরতে হবে, কেউই মাস্ক পরছিল না। তাহলে এটা একটা প্রশাসনিক বিষয়, অর্থাৎ আমার প্রশাসন আমাকে এখন বাধ্য করছে বা বুঝাতে পেরেছে, বা আমাদেরকে বাধ্য করে হলেও এই শিক্ষাটা দিচ্ছে যে মাস্ক ছাড়া চলা যাবে না। তাহলে আমি কি মনে করব যে এই বিদ্যাটা তো আমার ছিল, বা অ্যাটলিস্ট যারা ক্লাস 5-4 পর্যন্ত পড়ছে তারাও অন্তত বুঝে যে মাস্ক পরাটা কতটা জরুরি বর্তমান করোনাকালীন সময়ে। কিন্তু সে কিন্তু পড়ছিল না। কিন্তু যখনই এটাকে একটা কঠোরতা আনা হলো, যখনই কিছু মানুষকে জরিমানা করা হলো, যখন প্রশাসনিকভাবে বাধ্য করা হলো, তখন সে মেনে নিল। সুতরাং আমরা মনে করি যে শিক্ষা বলতে যে শুধু শিক্ষা আমি গ্রহণ করলাম, আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা বা পারিবারিক শিক্ষা, আমার ধর্মীয় শিক্ষা, এ সব কিছুই কিন্তু অসম্পূর্ণ না হলেও কিছুটা হলেও তাতে ঘাটতি থাকে যখন আমি দেখি যে আমার সামাজিক অবস্থা বা আমার প্রশাসনিক যে সমস্ত বিষয়গুলা সেগুলা অত্যন্ত শিথিল। অর্থাৎ আমি আপনাকে থামাতে চাচ্ছি না, কিন্তু একটি প্রশ্ন খালি আপনাকে জুড়ে দিতে চাচ্ছি। সেটা হলো যে এই প্রশাসনিক যে ক্ষমতা বা কর্তৃত্ব অথবা যে শাস্তির বিধানের কথা আমরা বলছি, সেটা দিয়ে কি নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে? আমরা কতজনকে গ্রেপ্তার করব? ধরেন বাংলাদেশের কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত যে কৃষক সমাজ এবং প্রায় 24 লক্ষ মানুষ যারা খাদ্য উৎপাদন এবং বিপণনের বিভিন্ন পর্যায়ে কাজ করেছে, এদের কতজনকে আমরা শাস্তির আওতায় আনতে পারবো? সেটা কতটুকু সম্ভব? আপনার সাথে আমি এটাতে বিতর্কের বিষয়টা তো এখানেই, আজকে আমরা এই বিষয়টাই নিয়ে তো বিতর্ক করছি। তো আমার এক সময় সৌভাগ্য হয়েছিল যে কিছু আমাদের দেশের সেনাবাহিনীদের সাথে কাজ করার, অর্থাৎ আমি আনসারের একাডেমিতে 2 বছরের জন্য ডেপুটেশনে ছিলাম, এবং তৎকালীন সময়ে যে ওখানকার প্রশাসন, এই আনসারের প্রশাসন পুরোটাই ছিল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। তো ওইখানকার যিনি কমান্ড্যান্ট ছিলেন, উনি একটা কথা প্রায়ই বলতেন যে এক ঢেকিতে পড়লো পাড়া, সারা পাড়ায় পড়লো সারা। অর্থাৎ একটা ঢেকিতে যদি পাড়া দেয়া হয় তাহলে পরে সেই শব্দটা পুরা জায়গায় ছড়ায় পড়ে। এটাই আমি বুঝছি এইভাবে। উনি কি উদ্দেশ্যে বলতেন, উনি সবকিছুর ব্যাখ্যা দিতেন না, কিন্তু এইভাবে বলছেন। আমি মনে করি সেটা সব জায়গায় সারা পড়ে। তো আমরা তো বাস্তবে তাই দেখি। আজকে যদি আমার এলাকার একটা বাজারে একটা মোবাইল কোর্ট এসে একটা ফলের দোকানকেও জরিমানা করে, তাহলে কিন্তু সেই দিন হয় ওই এলাকায় ফলের দোকানই থাকে না, আর না হলে যাদের কাছে জেনুইন ফ্রুটস আছে তারাই দোকানটা সাজায় বসে। অবশ্যই এখানে প্রশাসনিক বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কয়েক বছর আগে কি দেখেছি, হয়তো সেটা অনেক ক্ষেত্রেই কারোর জন্য অত্যন্ত ক্ষতিকারক ছিল, বিশেষ করে যারা ফল চাষী। কিছুদিন বছর 4-5 আগে আমরা দেখেছি যে ঢাকার বিভিন্ন পয়েন্টে মানে 100 কেজি আম নষ্ট করে দেয়া হচ্ছিল, ঢাকায় ঢুকতে দেয়া হচ্ছিল না, নষ্ট করা হচ্ছিল। ফলশ্রুতিতে কি হয়েছে, আমরা মনে হয় যে হয়তো আমরা 100% এই ফরমালিন মুক্ত বা কেমিক্যাল মুক্ত ফল পাচ্ছি না, কিন্তু তারপরেও অনেকাংশেই কিন্তু আমরা পাচ্ছি। সুতরাং এখানে প্রশাসনের একটা অবশ্যই ভূমিকা আছে। এই ভূমিকাকে ইগনোর করার কোনো সুযোগ আমি মনে করি না আছে। আমরা যদি এখন শিক্ষার জি আমি কি এই যে প্রশাসনিক ভূমিকাটা বললেন, এটাকে কি আমরা একটু সাধারণ একটা ভাবে নিয়ে যেতে পারি কিনা, যে যেটাকে প্রশাসন বলতে আমরা কি বলতে পারি যে সমাজের নেতৃত্ব? আপনি খালি ডান্ডা হাতেই নয়, আপনি সমাজের যে নেতৃত্বটা, তাহলে কি এই মনোজগত মানুষের ভিতরে পরিবর্তন আনার জন্য সেটা গুরুত্বপূর্ণ কিনা, সেটা কিভাবে দেখছেন? এটা এখন তো সরকার আছে, আপনি সরকার না বলে যদি বলি যে রাজনৈতিক নেতৃত্ব, অথবা আমাদের সমাজের নেতৃত্ব, অথবা আমাদের পরিবারের নেতৃত্ব, এই জায়গাগুলো আসলে এই পরিবর্তন আনতে কি ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, আপনার
শব্দ চয়নে হয়তো আমার ভুল থাকতে পারে। না আমি ভুল না, প্রশাসন ভুল না, আমি এটা থেকে না আই এম জাস্ট টেলিং ইউ দ্যাট আমি শব্দ চয়ন হয়তো ভুল থাকতে পারে, আমি হয়তো প্রশাসন বলছি। And এখন একজন রাজনীতিবিদ উনি কিন্তু একটা প্রশাসনেরই অংশ। একটা রাজনীতিবিদ বা একজন এমপি বা একজন মেয়র সবাই কিন্তু প্রশাসনেরই অংশ। তারা যখন ওই পদে যাচ্ছেন তখন তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন আমাদেরকে পরিচালিত করার। সুতরাং তারা অবশ্যই এক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমি যেখানে সার্ভিস দেই, আমি হয়তো সেখানে যে আমি বলতে পারি যে এইখানে আমি এই জিনিসগুলা চাই, অর্থাৎ আমার এখানে যদি এই খাদ্যের কথাই বলি, আমি আমার হসপিটালের খাদ্যের মানের ক্ষেত্রে যদি আমি বলি যে রুগীদের খাবার দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো মেনে চলতে হবে, বা আমার এখানে যারা পরিচালনা করেন তাদেরকে যদি এই বিষয়টাকে আমি বোঝাতে সমর্থ হই যে এখানে রুগীদের এই খাবার দেওয়া উচিত, এই খাবার দেওয়া উচিত নয়, তা আমিও সেখানে ভূমিকা রাখতে পারি। একজন সাধারণ জনগণ হিসাবেও সবার এখানে সুযোগ আছে। আর প্রশাসন বলতে আমি যেটা বুঝাচ্ছি সেখানে কিন্তু রাজনীতিবিদের বাইরে নন, সামাজিক সমাজকর্মী এর বাইরে নন, সাংবাদিকের বাইরে নন, একজন শিক্ষক, একজন গণ্যমান্য ব্যক্তি, কেউ এর বাইরে নন। আমি কিন্তু আরেকটা জিনিস একটু 1 মিনিট বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সবসময় কিন্তু আমরা যদি বলি যে হ্যাঁ সবার পরিবর্তন মানুষের ভিতরেও আসছে। এখন আগে যে পরিমাণ ফল বা যে পরিমাণ খাদ্য মানুষ ফরমালিন আছে কি না আছে সেটা না বুঝেই কিন্তু এখন কিন্তু কিনতে গেলে একটু দ্বিধান্বিত হয়। এবং আমার মনে হয় যে একদিকে যেমন ফরমালিনের বিষয়টা এত বেশি আমাদের দেশে ব্যাপ্তি পেয়েছে, যেমন গ্রীষ্মকালীন সময়ে বিশেষ করে ফল যখন প্রচুর পরিমাণে বাজারে থাকে তখন কিন্তু ক্রেতার সংখ্যাও কমে গেছে। এই ক্রেতার সংখ্যাটা কমে যাওয়ার ফলে কিন্তু আলটিমেট ইম্প্যাক্টটা আসতেছে যিনি উৎপাদন করছেন তার উৎপাদিত ফলটা কিন্তু বিক্রি হচ্ছে না। কিন্তু এটা হওয়া উচিত নয়। যদি তার উৎপাদিত ফলটা যদি যথাযথ হয়, যেটা আমরা বলছি যে সেফ হয়, সকলের জন্য গ্রহণযোগ্য ফল হয়, তাহলে তার ফলটা বাজারে যখন আসবে তখন মানুষ কিন্তু আগ্রহ ভরেই কিনবে। একইভাবে প্রশাসন যদি যথেষ্ট কঠোর হয় যে কোনোভাবেই কোনো কেমিক্যাল যুক্ত বা ফরমালিন যুক্ত খাবার বাজারে আসবে না, সেই ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় যে এই প্রশাসনের ভূমিকাটা অতি অবশ্যই নেওয়া উচিত এবং সেইভাবেই জনগণকে আমার মনে হয় পরিচালিত করা উচিত। তো আমি মনে করি যে আরো অনেকে আলোচনা করবেন। তো আমি একটু প্রশ্ন করতে পারি তিনজনের কাছে, আমার তিনজনের কাছে। আমরা এই প্রায় 6টা মানে 7টার পর্ব আজকে মনে হয় আমাদের এই বিষয়টা নিয়ে অনেক আমরা সময় আসলে দিয়েছি, অনেক আমাদের বিজ্ঞজনেরা আলাপ করেছেন। আমরা শিক্ষার কথা বলেছি যে স্কুল থেকে শিখতে হবে, বাসা থেকে শিখতে হবে, সমাজ থেকে শিখতে হবে, প্রকৃতি থেকে শিখতে হবে, নানানটা বলছি। কিন্তু আমরা মানে প্রণব সাহার উদাহরণের ফলে আমার কাছে একটা জিনিস আসছে যে আমরা ধর্মগুলা থেকে কিছু শিক্ষার কথা কিন্তু কেউ বলছি না। যে আমাদের সেটা হিন্দু ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, আমার ধারণা প্রত্যেক ধর্মই মানবের কল্যাণের কথা বলেছে। আমরা কিন্তু সেখান থেকে কল্যাণের কথা মানে খুব একটা বলছি না। এটা একটা জিনিস, সেটা সম্বন্ধে যদি আপনাদের কোনো অপিনিয়ন থাকে সেটা একটু যদি কেউ বলেন। আমার ধারণা ওটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ধর্ম শিক্ষাটাকে কি করে আমাদের মনোজগতে পরিবর্তন হতে পারে। আর একটা জায়গা যেটা আমি করতে চাই যে শিক্ষাটা, আমরা কি শুধু শিক্ষার কথাই বলছি? শিক্ষাটা প্রয়োগটার কথা মানে মানে আসলে শিক্ষাটার আউটপুটটা কি? মনোজগতের পরিবর্তন আমরা বলছি, কিন্তু কথাটা আমরা যদি মনোজগৎ বিষয়টার ভিতরেই কিন্তু আমরা সেই জায়গাটা বলতেছি যে আমরা শিক্ষাটা চাই, শিক্ষাটার আউটপুটটা ফলাফল হলো আমার মনোজগতের পরিবর্তন। সেই মনোজগতের পরিবর্তনটাই কি হবে? সে নৈতিকতা আর দায়বদ্ধতা। এইটা যদি আমি কনক্লুড করি যে আমার নৈতিকতা আর দায়বদ্ধতা ইভেন্চুয়ালি আমার সব শিক্ষাটা ওখানে নিয়ে যাবে, তাহলে আপনাদের বক্তব্যটা কোথায় আছে? মিটন যে কোনো কাউকে সুযোগ দিতে পারেন। আমি অর্ধেক শুনি নাই।
না স্যার, যেটা বলছেন যে প্রশ্নটা রেখেছেন যে আমরা বিশেষ করে প্রণবদার উদ্ধৃতি দিয়ে উনি বললেন যে আমরা ধর্ম থেকে কেন শিক্ষা নিচ্ছি না। আমরা যখন মনোজগতের পরিবর্তনের কথা বলছি তখন ধর্ম থেকে আমরা শিখতে পারি, এবং শিক্ষা যদি আমাদের আচরণের পরিবর্তন না ঘটায় তাহলে শিক্ষার উদ্দেশ্যটা কি, সেই জায়গাটা যদি আপনারা কেউ টাচ করেন। আমি 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 যদি এই জায়গাটা একটু অ্যাড করি, দেখেন যে শিক্ষার উদ্দেশ্য কি, এই শিক্ষার উদ্দেশ্যের জায়গাটাই তো পরিবর্তন হয়ে গেছে। আমরা তো বলি যে আমাদের বাচ্চাদেরকে আমরা যখন স্কুলে ভর্তি করি তখন কে ফার্স্ট হবে, কে জিপিএ 5 পাবে, কে কোন জায়গায় যাবে, কে কার উপর দিয়ে যাবে, কে সেক্রেটারির বাচ্চাকে অতিক্রম করলো, কে কুরালির বাচ্চাকে অতিক্রম করলো। তো এই যে প্রতিযোগিতা, এই অসম প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার কারণে তো শিক্ষার উদ্দেশ্য পরিবর্তিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আসলে যে কোনো শিক্ষা আপনি অর্জন হচ্ছে না চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা কি সার্টিফিকেট দিচ্ছি নাকি আমরা শিক্ষা দিচ্ছি? আমরা যদি বলেন যে এখন আমরা এমসিকিউ সিস্টেম বলেন বা যে সিস্টেমে বলেন, আমরা তো শিক্ষাকে অর্জন করছি না, শিক্ষাকে আমরা চাপিয়ে দিচ্ছি। আমরা বলছি জার্নি বাই ট্রেন, আমরা কি কখনো ট্রেনে জার্নি করার পরে জার্নি বাই ট্রেন লিখছি, নাকি বই পড়ে জার্নি বাই ট্রেন লিখছি? আমরা যখন লিখছি যে গুড সুপার মার্কেট, আমরা বাচ্চাকে সুপার মার্কেটে নিয়েই যাচ্ছি না, তাহলে সে সুপার মার্কেট সম্পর্কে রচনাটা লিখবে কেমন থেকে? অর্থাৎ জীবন ঘনিষ্ঠ শিক্ষাটাই কিন্তু আমাদের দেশে, আমাদের জগতে নেই। যেখানে জীবন ঘনিষ্ঠ শিক্ষা আছে, আপনি একজন কৃষককে, একজন ছেলেকে নিয়ে যাচ্ছেন যে ফিরে চল মাটির টানে বলে আমি গ্রামে নিয়ে যাচ্ছি, আমি যে তাকে দিয়ে কৃষি কাজ করাচ্ছি বা অমুক কিছু করাচ্ছি তমুক কিছু করাচ্ছি, বাট সেটা কিন্তু শুধুমাত্র অনেকটাই পোশাকি, নট দ্য রিয়েল। আমার এগ্রিকালচার ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা কি ধান কাটতে পারেন? তাহলে পরে সেই জায়গাটা কিন্তু দেখা দরকার। আমার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কি ওই বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কি রাজমিস্ত্রির মতো ইট গাঁথতে পারেন? আমার কিন্তু প্রশ্নটা সেখানে। অর্থাৎ আমাদের শিক্ষাটা হচ্ছে যতখানি পোশাকি, যতখানি কেতাবি, ততখানি জীবন ঘনিষ্ঠ নয়, এবং যে কারণে আমার আচরণটা পরিবর্তিত হচ্ছে না। এই জায়গাটাতে পরিবর্তন করতে হবে যে আমরা জীবন ঘনিষ্ঠ শিক্ষা দিতে চাই। এবং যে কথা ডক্টর সাহেব বলছিলেন, একটা চমৎকার কথা বলছিলেন যে আমরা মানে জানা সত্ত্বেও মানছি না, বা আবার কেউ মানছি কেউ মানছি না। দেখেন কিছুদিন আগে, মানে আমি যদি বলি এরশাদের আমলে একজন আইনজীবী ছিলেন, সম্ভবত শামসুল ইসলাম সাহেব, উনি একটা কথা বলেছিলেন, আমাদের দেশে আইন তারাই মানে যাদের আইন ভাঙার মুরদ নাই। অর্থাৎ আইন তারাই মানে যাদের আইন ভাঙার কোনো মুরদ শক্তি নাই। আমরা আসলে এই জায়গাটায় ব্যাটাগিরি দেখাইতে চাই। আমাদের শিক্ষা মানে আমাদের অর্জন করার দরকার নাই। এবং দেখেন কতগুলো খুবই গুড, মানে কতগুলো এক্সাম্পল আছে। সবচাইতে ভালো শিক্ষিত ছেলেটি গবেষক হয়, সে আবার বিসিএস ক্যাডারের নিচে। তারপরে শিক্ষিতটি বিসিএস ক্যাডার হয়, তিনি আবার দেশ চালায়, সমাজ চালায়। তারপরে অংশের যে ছেলেটি, সে হচ্ছে রাজনীতি করে, মনে করেন সে আবার তাদের উপর দিয়ে খবরদারি করে। আর তার চেয়ে সবচেয়ে নিচের দিকে যে ছেলেটি, সে ছেলেটি হচ্ছে গডফাদার হয়, সে আবার রাজনীতিবিদদের চালায়। এই যে পাওয়ার স্ট্রাকচারে যে এই অবস্থাটা, সেখানে গডফাদারদের হাতে দেশ, যদি আমি এভাবে বলি, বা রাজনীতিবিদ হাতে দেশ, তার চেয়ে লেস কোয়ালিফাইড লোক আপনি কোয়ালিফাইড লোকের উপর দিয়ে চলছে। এবং এটাই হচ্ছে মূলত সংকট। আমি যদি যোগ্যতার জায়গায় যোগ্যতম ব্যক্তিকে দেখতে পেতাম, তাহলে কিন্তু আমার ভেতরেও সেই জায়গাটি হয়তোবা তৈরি হতো। আমার কাছে মনে হয় যে এইটা খুবই কঠিন একটা সংগ্রাম। আমাদের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রত্যেকের মনোজগতে পরিবর্তন দরকার, যে আমি কাকে দিয়ে দেশ পরিচালনা করব, কাকে দিয়ে কোন জায়গাটা দেখবো। শুধুমাত্র নৈতিক শিক্ষা দিয়ে এটা হবে না, কারণ নৈতিক শিক্ষা, ধর্ম শিক্ষা বা এগুলোর মধ্য দিয়ে যে আছে, সেখানেও অনেক বিতর্ক, অনেক অপরিণত আচরণ আমরা দেখতে পাই, অনেক রকমের মানে উদাহরণ আমাদের সামনে আসে। তাহলে সেইখানে তো সেটা হওয়ার কথা ছিল না। যেখানে ধর্ম শিক্ষার কথা বলেন বা বিশ্ববিদ্যালয় শিক্ষার কথা বলেন, সেখানে তো আরো উন্নততর নৈতিক মানসম্পন্ন ব্যক্তির থাকার কথা, সেটা থাকছে না। শুধুমাত্র মানে হচ্ছে যে এটাই হচ্ছে কথা, যে শুধুমাত্র নৈতিকতা, মানে শিক্ষা দিয়ে নৈতিকতা পরিবর্তন করতে পারবেন না। ওটা মনোজগৎকে আপনি ভিতর থেকে জাগ্রত করতে হবে, ওইটাই হচ্ছে আসল কথা। আপনি ধর্ম শিক্ষা দিলেন বলেই যে সে নৈতিক পরিবর্তন হয়ে যাবে, এটি মনে করার কোনো কারণ নেই। আমার বক্তব্য নিশ্চয়ই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। কারণ চোরে না শুনে ধর্মের কাহিনী, এটাও আমাদের প্রবাদে আছে। কিন্তু সেটা তো আছে, কিন্তু আমার ইয়েটা হলো যে আমরা শিক্ষাটার কথা কি, শিক্ষাটার আউটপুটটা কি সেটার কথা বলছিলাম। শিক্ষাটার থেকে কি মনোজগতের যে পরিবর্তনটা, কি পরিবর্তন আসতে হবে, পরিবর্তনের কথা বলছি, কি পরিবর্তনটা, সেইটা হলো তো জায়গাটা। আমি শিক্ষাটা যদি প্রয়োগ না করি তাহলে তো সেই শিক্ষাটার কোনো মানে নাই, তাই না? তো আমার সেই
সেইটা নিয়ে আসলে বিতর্ক হতে পারে যে শিক্ষাটা থেকে আসলে কি চাচ্ছি। আমি তো এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার দায়িত্বটা কি, সমাজের প্রতি আমার কি দায়িত্ব কি, আমার প্রতি কি দায়িত্বটা কি, আমার পরিবারের প্রতি কি দায়িত্বটা কি, সেটা আমাকে ভালো করে বুঝতে হবে। সেইখানেই নৈতিকতার কথাটা চলে আসে। নৈতিকতা তো একটা পার্ট, কিন্তু নৈতিকতা এবং দায়িত্ববোধ এবং এই সমস্ত জায়গাগুলো, ব্যবহারের যে পরিবর্তনটা আপনি একদিন বলেছিলেন যে ব্যবহারের স্থায়ী পরিবর্তন, এই জায়গাগুলো হলো শিক্ষার আউটপুটটা, শিক্ষার থেকে কি লাভ করতেছি আমরা, সেই 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 আলোচনাটাও আসলে খুবই গুরুত্বপূর্ণ। যে আপনি ওইটা যদি খালি শিক্ষার জন্য সিগারেটের প্যাকেটে লিখে দিচ্ছেন, ইকবাল মনে করায় দিল সিগারেটের প্যাকেট লেখা থাকছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শিক্ষা দিচ্ছেন, কিন্তু আমি যদি আমার আচরণে পরিবর্তন না করি যে এই যে সিগারেট খাওয়াটা আসলে ঠিক না বা মৃত্যু হতে পারে, তাহলে কি লাভটা কি? সিগারেট তো ঠিকই বিক্রি হচ্ছে। সরি, মানে জি প্রণব দা, আমাদের উপায় কি? উপায় তো অবশ্যই খুঁজতে হবে। জননাবেদনের জন্য বলি 70 বিলিয়ন শলাকা বাংলাদেশে কনজামশন হয় সিগারেট, 70 বিলিয়ন শলাকা। একটি সিগারেট হিসেবে 70 বিলিয়ন প্রতি বছর আমরা ধূমপান করে উড়িয়ে দিচ্ছি, এবং তার বিষাক্ত ধোঁয়া আমরাও খাচ্ছি অন্য মানে পরোক্ষ ভাবে। আপনি একটু জননাবেদন একটু বলছেন। আমি খালি একটা তথ্য দিই প্রণব দা, সরি দাদা, আমি খালি একটা তথ্য দিয়ে রাখি যে এই 70 লক্ষ শলাকা যারা উৎপাদন করে, এই করোনা কালে সরকার কিন্তু তাদেরকে প্রণোদনা দিয়েছে। আমার কৃষক এখনো প্রণোদনার টাকা পায়নি, কিন্তু তারা প্রথম প্রণোদনার টাকা পেয়ে খরচ করে এখন দ্বিতীয়। আচ্ছা, আর একটা বিষয় চলে যায় না, আর একটা তো চলে যায় না। আমি জননাবেদনের ধর্মের কথাটাই আসি। পেঁয়াজ নিয়ে যখন অনেক কথাবার্তা হচ্ছিল, তখন এইখানকার আলোচনায় বলেছি, পরে টেলিভিশনেও বলেছি যে এই যে আমাদের শিক্ষা, বছরে একবার রমজান মাস আসে, 30 দিন আমরা সূর্যোদয়ের আগে খাই আর সূর্যাস্তের পরে খাই, মাঝখানে সময়টা খাই না। তাহলে 1 মাস যদি এই প্র্যাকটিস করতে পারি, 1 মাস যদি সবাই মিলে পেঁয়াজ না খাই, 2 লক্ষ টনের বেশি পেঁয়াজ ওখানে আমাদের কম লাগে। তাই এই ধর্মীয় শিক্ষা একটা যদি বলি একটা। এখন আমার হিন্দু ধর্মে যদি বলেন, ইলিশ মাছের উপরে নিষেধাজ্ঞা হিন্দু ধর্মে বহু বছর আগে থেকে আছে, যে তারা একটা সময়ের পরে, দুর্গাপূজার পরে আর খাবে না ইলিশ মাছ, আবার গিয়ে সরস্বতী পূজায় খাবে। এটা তাদের, আমি ঠিক এখন পুরোটা বলতে পারবো না যেহেতু আমি ওটা সম্পর্কে পড়ে জানি, কিন্তু এই নিষেধাজ্ঞা কিন্তু আছে, ইলিশ মাছ খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। এই যে নিষেধাজ্ঞা ধর্মের, এখন ধর্মের ভালো শিক্ষাই তো আপনি নিবেন। আপনি মানে ভাস্কর্য ভাঙার শিক্ষা যদি যান, তাহলে তো আপনি দেশের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য ভালো কিছু আনলেন না। এই যে আমি বলছিলাম যে অনেকে হাসাহাসি করলো, আমি বললাম যে 1 মাস যদি পেঁয়াজ খাওয়া বন্ধ করতে পারি, তাহলে তো আমার 2 লক্ষ টন বাঁচে। তাহলে আমি যদি ভারত থেকে বা প্রতিবেশী দেশ থেকে 10 লক্ষ টন আনতাম, তাহলে আমার 8 লক্ষ টন আনলে চলে, যদি আমি 1 মাস বন্ধ রাখি। 15 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর, আমি তারিখও বলেছিলাম এটা, কারণ তখন লিম পিরিয়ড আমাদের। আমি আরেকটু বলি, পেঁয়াজ অর্ধেক খাইলে পরে 12 লক্ষ টন বাঁচবে। তো আর যদি আপনি সকলেই হিন্দু রেসিপিতে চলেন, তাহলে পেঁয়াজ ছাড়াই রান্না হয়। আমার বাসায় গত 1.5 মাসে কোনো পেঁয়াজের কিছু রান্না হয় নাই, গত 1.5 মাসে কোনো মাংসের কিছু রান্না করি না আমরা, বিকজ আমার ছোট বোনের শাশুড়ি, উনি আমাদের বাসায় আসছেন, উনি মাছ খান, মাংস খান না, পেঁয়াজ খান না, ডিম খান না। আমরা গত 1.5 মাসে কিছু খান, শুধু বাচ্চাদের জন্য 1বার 2বার বাইরে থেকে। এইটা আপনাকে স্যাক্রিফাইস শেখায়, আপনি শিক্ষা দেন সবাইকে। 1.5 মাস পেঁয়াজের কিছু রান্না হয় না। আচ্ছা, ঠিক আছে, আপনি কোরবানির শিক্ষা দেন, স্যাক্রিফাইসের শিক্ষা দেন, আপনি ধর্মের শিক্ষা দেন, সকলকে নিয়ে খাওয়া। আমরা হিন্দু ধর্মে আছে সন্ধ্যার পরে খায় না, তারা যারা একদম সাত্ত্বিক ধার্মিক, তারা সন্ধ্যার পরে কিছু খায় না, খেলেও ফল বা দুধ খায়, নো কার্বোহাইড্রেট, ডায়াবেটিস রোগীর জন্য খুব ভালো হয়। তো সেই শিক্ষা দেন আপনি, যে ধর্মকে পালন করতে চায়, যেটা দরকার আমার মনন জগতে পরিবর্তনের জন্য বা মনোজগতে প্রভাব করার জন্য, আপনি সেটি বলেন। আমি খুব ব্যক্তিগত কথা বলি, আমার ছোট বোন থাকে সাভারে, সে আর তার শাশুড়ি মনে করে যে আমরা ঢাকা শহরে কিছুই খাই না, তারা অনেক কিছু রান্না করে দিতে চায়, খায় না তারা। আমি যখন সাভারে যাই, তখন আমি তাদের জন্য একটা ভালো কিছু নেওয়ার চেষ্টা করি। আমি মিষ্টি নেই না, আমি অন্য কোনো উপহার নেই না, আমি তাদের জন্য একটা ভালো ভোজ্য তেল দেওয়ার চেষ্টা করি। আমি গেলে একটা 5 লিটার তেল নিয়ে যাই, সয়াবিন না, পাম অয়েল না, যাতে তারা যেহেতু রান্না করতে আগ্রহী, আমাকে রান্না করে পাঠাবে, তাহলে আমি একটা ভালো তেল দিলাম, যে তারাও ভালো তেল খেলো, আমিও ভালো তেল খেলাম। আমি আমার বোনের জন্য তো খুব বেশি বিস্কুট, পেস্ট্রি এই সমস্ত নিতে চাই না। আমি এটা মানে অভ্যাস করানোর চেষ্টা করছি যে সকলে ভালো তেল খাও, ভালো তেল খেলে তুমি গ্যাস্ট্রিকের ওষুধ খাবা না। আমাদের ছেলেমেয়েরা এখানে ডিবিসি নিউজে বলি যে গত
2 বছরে আমি কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খাইনি, আমি 13 সালের পরে কোনো প্যারাসিটামল খাই নাই, যে কোনো ভাবেই হোক। তারপরে আপনি বড় লোক মানুষ, আপনি অনেক ভালো জিনিস খান, সেই জন্য আপনাকে এটা খেতে হয় না। আমি বলি তোরা বড় লোক হওয়ার চেষ্টা কর, তোরা আমার মতন বড় লোক হওয়ার চেষ্টা কর, বেশি পরিশ্রম কর, বেশি আয় কর, ভালো জিনিস খা, ওষুধ খাস না। গতকাল একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, একটি তামান্না ফার্মেসি নামে একটি ফার্মেসি, তারা নতুন ক্যাফে হয়েছে, নিচে তামান্না ফার্মেসি, উপরে একটা ক্যাফে, একই মালিক। আমি বললাম যে ওই মালিকের মানে মনোজগৎ হলো সারা বাঙালি মনোজগৎ, কি নিচে কফি খাবে বা উপরে কফি খাবে, খারাপ জিনিস খাবে, পেস্ট্রি খাবে, হোটেলের জিনিস খাবে, আর নিচে এসে ওষুধ কিনবে। এই হলো বাঙালির মনোজগৎ, আমি খারাপ জিনিস খাবো আর ওষুধ খাবো। এই জন্য শুধু গ্যাস্ট্রিকের ওষুধ নাকি মানে $6 বিলিয়ন বা 6 বিলিয়ন টাকার গ্যাস্ট্রিকের ওষুধ নাকি বিক্রি হয়। আমি জানি না পরিসংখ্যানটা সঠিক বললাম কিনা, কিন্তু এইরকম একটা অবস্থা। মানে এই মনোজগতে পরিবর্তনের জন্য ধর্ম যদি দরকার ধর্ম, দরকার হলে বিজ্ঞান, দরকার হলে সামাজিক শিক্ষা, সবটাই করতে হবে যদি ভালো থাকতে চান, যদি নিজেকে ইতিবাচক রাখতে চান, যদি সমাজের জন্য কিছু ভূমিকা রাখতে চান। আমি খুব শিক্ষা হিসেবে বলি, আপনি শিক্ষার কথা বলছেন, আমি সবাইকে বলি যে ডক্টর জয়নুল আবেদিন এই ওয়েবিনারের কথা বলতে বলতে চট করে উঠে গিয়ে একটা তেলাকুচি পাতা নিয়ে আসলো। আমি অভিভূত হয়ে গেলাম যে কানাডার একটি জায়গায় থাকেন, সেখানে উনি বারান্দায় তেলাকুচি পাতার চাষ করেন। তুমি তোমার বারান্দা, তুমি তোমার ছাদ, তুমি তোমার পাশের জায়গায় এই কুড়িয়ে পাওয়া শাক, আমি সমালোচনা করেছিলাম আতাউর রহমান মিটনকে, কুড়িয়ে পাওয়া শাক কেন বলছেন? এগুলো সবই হলো মানে দামি শাক, পুষ্টিগুণে ভরপুর শাক, তাকে আপনি কুড়িয়ে পড়া বলে মানুষের মনোজগতে একটি খেলনা জিনিসের কথা দিচ্ছেন কেন? এই শাক তো সি ভিটামিন যায়, এই শাক তো আপনাকে পুষ্টি যোগায়, তাহলে একে কুড়িয়ে পাওয়া শাক বলছেন কেন? আপনি মনোজগতে ক্ষতি করছেন বা অন্যভাবে একটা যাচ্ছেন। আমরা একটা সংশোধন করলাম, বেবি দামি শাক আমরা না, দামি জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম। এই মনোজগতে পরিবর্তন আনার জন্য এবং ওই যেখানে হ্যাঁ বলেন, যেখানে দেখিবে ছাই, হ্যাঁ ওখানে যে অমূল্য রতন কি আছে, অমূল্য রতন তো আমরা আসলে দেখতে পাই না। আমি মনে করি মনোজগতের পরিবেশের জন্য এই ইতিবাচক জায়গাটা যদি আমরা দেখি, এবং খুব বেশি আমি ব্যক্তিগতভাবে, পরিবারগতভাবে, রাষ্ট্র সমাজ, আমি সব জায়গায় বলছি প্র্যাকটিস করতে হবে। আপনি সততার প্র্যাকটিস করতে হবে, যিনি সততার প্র্যাকটিস করে তাকে পুরস্কৃত করতে হবে, তাহলে আরেকজন অনুসরণ করবে। অনুসরণীয় অনুকরণীয় করার জন্য যে সমস্ত মডেল দরকার আমাদের বাংলাদেশের শিক্ষায় সেটি খুব কম। আমরা এখন সমাজে কোনো উপজেলায়, কোনো জেলায় একজন শিক্ষককে বলতে পারি না যে অমুক হেড স্যার বা অমুক স্যার। আমরা আমাদের ছিল কোরবান আলী স্যার, এই ইংরেজির জন্য বেদ দিয়ে পিঠাতে ইংরেজি শিখাতো সবাইকে, সবাই তাকে ভয় করতো যে উনি ইংরেজি শিখাবে, তাই না? তেমন কোনো মডেল আপনি দেখবেন না। একজন কৃষক মডেল থাকবে, একটা শিক্ষার মডেল থাকবে, এইরকম অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্বের জায়গাটা আমাদের শেষ। একটু রেজাল্ট করিম সিদ্দিক বলছিলেন যে আমরা কি পড়াচ্ছি। আমাদের যত বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন শুরু হলো বাংলাদেশে, তার প্রধান সাবজেক্ট কি হলো? MBA BBA। সব থেকে কম থাকলো কি সাহিত্য, সব থেকে কম থাকলো কি সমাজ বিজ্ঞান। তা মানুষের তো মনোজগতের, ব্যবসায়িক মনোজগতের জায়গায় আমরা শিক্ষিত তৈরি করলাম। 82, 83 বা 90 থেকে এখন 30 বছর, এই 30 বছর আগে যে পড়ালেখা করেছে BBA MBA, তার মধ্যে যদি বাংলা সাহিত্য না থাকে, তার মধ্যে যদি সমাজ বিজ্ঞান না থাকে, সে কেন পরিবারের পুষ্টির কথা ভাববে? সে কেন এই ইতিবাচক মনোজগতের কথা আমরা বলছি? কেন তাকে দিয়ে আপনি এই আইন কানুন মানাতে পারবেন? এই যে আমাদের আহমদুজ্জামান সাহেব যদি বললেন যে প্রশাসন কেন লাগছে যে আমি অভ্যাস করতে পারছি না। আমি নো মাস্ক নো সার্ভিস বলে যে কথাটা বলছি, সেই নো মাস্ক নো সার্ভিসটা অভ্যাসের জায়গায় আনতে হবে। কালকে আমি দেখলাম যে আমাদের ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মেজর জেনারেল একজন মাহবুব রহমান, উনি একটি পোস্টার নিয়ে গেছেন ওই স্টুডেন্ট, এই পোস্টারটি সামনে লাগিয়ে দেন যে নো মাস্ক নো সার্ভিস। তো যত বক্তৃতা দেন তারা আগে যদি ওরকম একটা থাকে যে দেখলেই বুঝবে যেখানে একটা মাস্ক পরে ঢুকতে হবে, এটা হলো অভ্যাস, এটা হলো মনোজগতের পরিবর্তন আনা, যে আপনি মাস্কটা পরলে নিজে থাকবে, এইটা আমরা আনতে পারি। আমি এটাই কিন্তু মনোজগৎ, এইটাই দায়িত্ববোধের কথা বলতেছি, এবং এটা উদ্বুদ্ধ করতে হবে মানুষকে প্রশাসনিক দিয়ে আপনাকে লাইনে আনতে পারবেন, কিছুদিন করতে পারবেন, কিন্তু এই যে হঠাৎ করে আমাদের মধ্যে মাস্কের যে ব্যবহার বেড়ে গেল, তার কারণে আমরা পরিবর্তন কিছুটা হলে আনতে পারছি। আগে থুতনিতে ছিল, এখন আমরা দ্বিতীয় ঢেউয়ের কথা বলে এটা নাকের পর্যন্ত তুলতে পেরেছি, এবং নাকটুক বেরিয়ে থাকলে কোনো লাভ হবে না। এই শিক্ষা মানুষকে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত মানুষকে এইটা তো উদ্বুদ্ধ করতে না পারে, মনোজগতের পরিবর্তন না হলে। আপনি 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ, আপনি তাদের সকলের জন্য মোবাইল কোড পরিচালনা করতে হলে কত লক্ষ ম্যাজিস্ট্রেট আমাদের লাগবে? তা তো সম্ভব না। সম্ভব করতে অভ্যাস, হয় ভয় দেখাতে হবে, অথবা কনভিন্স করতে হবে, অথবা তাকে মধ্যে এই জাগতিক চিন্তা দিতে হবে, পরজাগতিক না। আমি করোনা হলে মরে যাবো, আল্লাহ যা করার পাই রাখছে, তা তো না। জাগতিক চিন্তা দিতে হবে যে তুমি যদি অসুস্থ হও, যে পরিমাণ ভোগান্তি মানুষ ভোগে একটা মানুষ করোনায় আক্রান্ত হলে,
তার অসুস্থতা, তার হাসপাতাল, তার অক্সিজেন, তার আইসিইউ, তার ভেন্টিলেশন, এই যে ধাপগুলো একজন যায় সে বুঝতে পারে। আমার গণমাধ্যমের কাজ হলো সেই ভোগান্তিটাকে মানুষের সামনে দেওয়া, যাতে আমি ভোগান্তি থেকে বাঁচার জন্য মাস্ক পরি, আমি বেঁচে থাকার জন্য মাস্ক পরি, আমি আমার দ্বারা অন্যকে সংক্রমিত না করার জন্য মাস্ক পরি। এই মনোজগতের পরিবর্তন হলে অনেক বেশি মানুষ, অনুসরণীয় মানুষ থাকবে। এই মাস্ক পরুন এই কথাটি কে বললে শুনবে? বাংলাদেশে এরকম 10 জন লোক খুঁজে পেতে একটি অ্যাড এজেন্সির অনেক বেশি কষ্ট হয়েছে, যে কে বা কারা বললে এটি শুনবে। আর এটি কি জয়নুল আবেদিন বললে সবাই মানবে? এটি কি আতাউর রহমান মিটন বললে সবাই শুনবে? এটি কি প্রণব শাহ বললে সবাই শুনবে? এরকম যদি আমাদের 20টা লোক থাকতো, যে তাদের মুখ দিয়ে বলতাম যে আপনারা সবাই মাস্ক পরুন, পরের দিন সবাই পড়তো। এই সংকটের কারণে কিন্তু একটা ভুগতে হবে। মনোজগতে পরিবর্তন আনতে হলে মনোজগতে পরিবর্তন আনার মতন মানুষও তৈরি করতে হবে, সেটাও একটা বড় ধরনের শিক্ষার জায়গা। অনেক অনেক ধন্যবাদ প্রণব দা, আপনি চমৎকার বলেছেন। আমি শুধু দুটো কথা বলে স্যারের কাছে আসবো, প্রফেসর ডক্টর আহমেদুজ্জামানের কাছে। স্যার, নীলুফার তাসনিম আমাদের ভাবি, তিনি বলছেন একটি কথা আমরা প্রায় শুনতে পাই যে মা আমাকে যেটা শেখাতে পারে নাই তুমি সেটা শেখাতে এসেছো। মার শিক্ষা, পরিবারের শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি কথা জনাব আয়ুব হোসেন খান বলছেন যে ফুড হ্যাবিট চেঞ্জেস ইজ লং প্রসেস, so motivating activities can play important role for onion use। এটা পেঁয়াজের প্রসঙ্গে এসছে। তো যাই হোক স্যার, উপায় কি? আমাদের আলোচনা একটু শেষ করতে হবে, সময়ও প্রায় শেষের দিকে। আপনি যদি একটু পরামর্শ রাখেন যে আমাদের করণীয় কি, প্রফেসর ডক্টর আহমেদুজ্জামান। ধন্যবাদ। এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই এত সুন্দর সুন্দর বক্তব্য রাখছেন যে আমি আসলে মনে করছি যে এখানে আমি চিকিৎসা বিজ্ঞানের একজন ব্যক্তি হয়ে এর ভিতরে কতটা আপনাদের বোঝাতে পারছি বা আমি নিজেই কতটুকু বলতে পারছি। যা হোক, আমি আমার মতো করে বলি। সেটা হচ্ছে যে আমরা যেটা জানি যে আসলে এই যে মানুষের মনোজগৎ বা মানুষের যে ব্যবহার, যেটাকে আমরা বিহেভিয়ারাল সায়েন্স বলি, এটা আসলে অনেক জটিল একটা বিষয়। এবং এই বিহেভিয়ারাল সায়েন্সটার অসংখ্য মনে হয় বই পুস্তক আছে। তো তার পরিপ্রেক্ষিতে আমরা যেটা বুঝি যে মানুষকে তার বিহেভিয়ারটাকে চেঞ্জ করা তো অনেক কষ্টের ব্যাপার, আর যে তার যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটাকে রেগুলেট করাটা আরো কষ্টের ব্যাপার। সুতরাং আমি মনে করি যে মানুষের যে মনোজগতে যে পরিবর্তনের কথা আমরা চিন্তা করছি, এটা অতি অবশ্যই একটা বিশাল সময়ের প্রয়োজন। তবে ছোটখাটো পরিবর্তনগুলা কিন্তু আমরা আমাদের চোখের সামনেই দেখতে পাই বা দেখতে পাচ্ছি। যেমন এই যে বিষয়টা নিয়ে সাম্প্রতিককালে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে মাস্ক মাস্ক মাস্ক, এই বিষয়টা কিন্তু আমরা যে অনেক সময় নিয়েই পরিবর্তনটা আনতে পেরেছি তা না, এটা স্বল্প সময়ের ভিতরেই আনতে পেরেছি। তার পিছনে কারণ কিন্তু অসংখ্য, মানে সব পর্যায়েই এর শিক্ষাটাকে আমরা ছড়িয়ে দিতে পেরেছি। অর্থাৎ যেমন আমরা চিকিৎসকরা রুগীদের বলছি, আমরা রাস্তায় বের হলে সাধারণ জনগণ হিসাবে অন্য ব্যক্তিদের বলছি, বা আমি যদি আমি আমার গাড়িতে চললে আমার ড্রাইভারকে বাধ্য করছি, আমরা রাস্তায় গেলে রিক্সাওয়ালাদের বলছি যে মাস্ক পরতে হবে। এমনকি আমরা রোটারির মাধ্যমে রিক্সা পুলারদের প্রচুর মাস্কও সরবরাহ করছি ঢাকা শহরে। তথাপিও হয়তো সবাই পড়ছেন না। কিন্তু এখানে একটা জিনিস দেখা যায় যে যদি যারা রিক্সায় চড়বেন তারা যদি মনে করতেন যে যে রিক্সাওয়ালার মাস্ক নেয় আমি তাতে চড়বো না, তাহলে কিন্তু রিক্সাওয়ালারা বাধ্য হতো, বা এটা একটা তাদের পরিবর্তন আসতো। কারণ রিক্সাওয়ালাদের এক্সকিউজ হচ্ছে যে মাস্ক পরে রিক্সা চালানোটা খুব কঠিন, শ্বাস বন্ধ হয়ে যায়। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা বা ভুল ব্যাখ্যা। আমি অনেক সময় তো এই যে তাদের ভিতরেও আমরা পরিবর্তন আনতে বাধ্য হয়েছি, এটা যেহেতু একটা আমরা সার্বিকভাবে বলা চলে যে মাস্ক বিষয়ক একটা সামাজিক যুদ্ধ অলরেডি আমরা পার করে আসছি। প্রথম ধাপের থেকে শুরু করে না পারলেও সেকেন্ড ওয়েভের কথা বললে আমরা সেই সামাজিক যুদ্ধটাকে অলমোস্ট সফল হয়েছে যে মাস্ক পরতেই হবে। ইটস এ মাস্ট, মাস্ক ইজ এ মাস্ট। এবং মাস্ক নাই সেবা নাই, নো মাস্ক নো এন্ট্রি, এই কথাগুলো লেখা যেমন হচ্ছে তেমন
বিভিন্ন পর্যায়ে এটার উপরে চাপও সৃষ্টি করা হচ্ছে, বা আমরা অ্যাটলিস্ট একটা তাদের সকলের ভিতরে একটা পরিবর্তন আনতে পেরেছি। আমি একটু অন্য প্রসঙ্গে বা আজকের যে প্রসঙ্গগুলো আছে তার ভিতরে একটা বিষয় আসছে ধর্মীয় শিক্ষা। আসলে আমরা অনেক সময় এই ধর্মীয় শিক্ষা বলে আলাদা একটা ভাবে শিক্ষাকে আলাদা করতে চেষ্টা করি, কিন্তু এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা করা উচিত না। কারণ হচ্ছে যে যখনই একটা বিষয়ে আমাদের দেশে ধর্মীয় লেবাস পড়ে যায় তখনই অনেকের একটা মানে এর প্রতি অনীহা দেখা দেয়। আজকে কিন্তু আমরা দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, রোটারিয়ান হিসাবে আমি মনে করি, আমাদের ইসলাম ধর্মের জাকাতের কথা বলা হয়েছে। আমরা কিন্তু রোটারির মাধ্যমে যতগুলা কাজ করি তার বেশিরভাগই কিন্তু ইসলাম ধর্মের বর্ণনা আছে। অর্থাৎ এই যে জাকাতের কথা বলা হয়, সেই জাকাতের বিষয়টাই কিন্তু আমরা রোটারির মাধ্যমে সম্পাদন করে থাকি। কিন্তু যখন এটা আমরা আলাদা করে বলবো যে এটা ইসলাম ধর্মে আছে, এটা ইসলাম ধর্মে আছে বলে আমরা এটা ইসলামিক লেবাস লাগাই দিলাম, তখন কিন্তু অনেক উদ্বুদ্ধ হবে না। কিন্তু যখন এটা রোটারির মাধ্যমে আমি সেই কাজটাই করছি, আমি গরিবদের জন্য আমার কিছু অর্থ তাদেরকে দিচ্ছি, তাদের হক মনে করছি এবং তাদেরকে আমি তাদের ভিতরে দিয়ে দিচ্ছি, তখন কিন্তু এটা মানুষ মনে করছেন এটা কোনো একটা ধর্মীয় বিষয়, এটাকে সার্বজনীন বিষয় মনে করছে বা এক আন্তর্জাতিক বিষয় মনে করছে। সুতরাং আলাদা করে কোনো বিষয়কে ধর্মীয় শিক্ষা বলা বা আলাদা করে কোনো বিষয়কে ধর্মীয় অনুশাসনের বিষয় বলা, এটা বলে আলাদা লেবাস দেওয়ার কিছু নাই। কারণ ধর্মের যত কিছু শিক্ষা আছে, যত কিছু অনুশাসন আছে, তা কিন্তু এই সমাজের জন্যই, তা কিন্তু এই মানুষ সমাজের জন্যই। এটা তো প্রাণীকুলের মানে অন্যান্য জীবজন্তুদের জন্য নয়। সুতরাং আমি মনে করি যে সব শিক্ষা সম্মিলিত শিক্ষাই হচ্ছে আমরা যে শিক্ষাটা গ্রহণ করছি এবং যে শিক্ষাটা চর্চা করছি। আমার গ্রহণ করাটাই তো শিক্ষার শেষ কথা নয়, আমি সেই শিক্ষা নিয়ে আমি কতটুকু চর্চা করছি সেটাও আমার একটা বিরাট বিষয়, এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই আমাদেরকে চলতে হচ্ছে। আমাদের মনোজগতে পরিবর্তন আনতে হলে সকলের যে যেখানে আছে সেখান থেকেই চেষ্টা করতে হবে। আমি আজকে হয়তো একটা বড় জনগোষ্ঠীকে পরিবর্তন আনতে পারবো না, আমি হয়তো একটা বিশাল জনগণ বা এলাকার সকলকে আমি শিক্ষিত করতে বা সকলের ব্যবহারগত বা মনোজগতের পরিবর্তন আনতে পারবো না। কিন্তু আমি তো আমার যে ছাত্রগুলো আছে, আমার যারা ইন্টার্ন আছে, আমার যারা সহকর্মী আছে, তাদের পরিবর্তনটা আমি অনায়াসেই আনার চেষ্টা করতে পারি। চেষ্টা করলে তো ক্ষতি নেই। হয়তো আমার কথাতে তারা কিছুটা বায়াসড হবে, আমার কথাগুলোর পক্ষে যদি যুক্তি থাকে, আমি যদি তাদেরকে বলি যে আমি যদি আমার ইন্টার্ন তাকে বলি রুগীর সাথে কিরকম ব্যবহার করতে হবে, আমি যদি এইটাই শেখাই, আমি যদি প্রতিদিন এই বিষয়েই কথা বলি, তাহলে তো সেই ইন্টার্নের ভিতরে নিশ্চয়ই রুগীর প্রতি সহানুভূতিশীল আচরণ, রুগীর প্রতি যথাযথ আচরণ করাটাই সে শিখবে। রুগীর কোনো কথায় উত্তেজিত সে হবে না। কারণ আমি তাদেরকে প্রথম কথা বলি, মেডিসিন কিছুই না, ইট ইজ দ্য লাভ ফর দ্য হিউম্যানিটি। তুমি যদি মানুষকে ভালোবাসতে শিখো তাহলে তুমি মেডিসিনে আসো, এবং তাহলে তুমি এই স্বাস্থ্য সেবা দিতে তুমি সক্ষম হবে। তুমি যদি এর বাইরে চলে যাও, তুমি মানুষের জন্য যদি তোমার দরদ না থাকে, মানুষের জন্য যদি তোমার ভালোবাসা না থাকে, তাহলে তুমি তো এই শিক্ষা নিয়ে কোনো লাভ নাই, এই শিক্ষার প্রয়োগও তোমার যথার্থ হবে না। এই যে তাদের ভিতরে আজকে একটা গ্রুপ ইন্টার্ন চলে গেল, যাওয়ার সময় তারা বলে গেল, এটা আমার জন্য একটা বড় পাওয়া যে উই আর লাকি যে আপনার মতো একজন মেন্টরকে আমরা পেয়েছিলাম, এবং আমরা সত্যিকার অর্থেই এতদিন আমরা এমবিবিএস পাশ করা পর্যন্ত আমরা যেভাবে শিখেছি, আর আজকে এই 4 মাস ইন্টার্ন করার পরে আমরা কিন্তু আমাদের মেডিসিন সম্পর্কে আমাদের ধারণাটা বদলে গেল। কারণ আমরা দেখছি যে আপনি অনেক সময় পেশেন্টরা অনেক রকম বিহেভ করে, উত্তেজিতকর পরিস্থিতিরও সৃষ্টি করে, কিন্তু আপনি এসে দেখি খুব হাসি মুখে তাদের সাথে কথা বলে, এবং সেই রুগী দেখা যাওয়ার সময় আমাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে যায়, বা স্যার কখন আসবেন, স্যারের সাথে দেখা করে তারপর আমি ছুটি নেব, এই যে কথাগুলা তাদের মুখ দিয়ে আপনি বলাই নেন, এটা তো আপনি তাদেরকে আপনার আচার আচরণ দিয়ে করেন, অন্য কিছু দিয়ে তো করেন না, ওষুধ খাওয়াই তো করেন না, ইঞ্জেকশন দিয়ে তো করেন না। তো আমি সেই জন্য যারা আমার কাছে আসে, আমার যারা ইন্টার্ন থাকে, আমি তাদেরকে বলি সবসময় রুগীকে ভালোবাসো, রুগীকে এমন ভাবে ভালোবাসো
যখন একটা রুগী কাঁদবে তোমাকে কাঁদতে হবে, একটা রুগী যখন হাসবে তার হাসিতেও তুমি তখন সমভাগী ভাবে সেটা উপভোগ করবে। তো এই বলে আমি বলতে চাচ্ছি যে আমাদের পরিবর্তন আনতে হবে, যে যেখানে আছি সেখান থেকেই তাদের চেষ্টা করতে হবে, এবং আমরা সবাই যদি সম্মিলিত হয়ে চেষ্টা করে ইনশাল্লাহ অতি অবশ্যই আমরা পরিবর্তন আনতে পারবো, এবং আমাদের সব ক্ষেত্রে এই পরিবর্তন আসবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যার। পরিবর্তন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু শুরু তো করতে হবে। আমরা যে যেভাবে আছি, যেখান থেকে আছি, আমাদের শুরু করা দরকার। আমি আমাদের আজকের আমাদের সভাপতি আমাদের ডক্টর জয়নুল আবেদিন স্যারকে আহ্বান জানাচ্ছি, আপনি সমাপনী বক্তব্য এবং শেষ করার জন্য যদি প্রস্তুতি এবং অনুমতি দেন। খুব গুরু দায়িত্ব আজকে, মানে আমরা আজ প্রায় 1 মাস ধরে আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে। আলোচনাটার সূত্রপাত হয়েছিল যে আমরা নিরাপদ খাদ্য নিয়ে আলাপ করি বিসেফ ফাউন্ডেশন, এবং আমরা দেখছি যে আইন আছে, রেগুলেশনস আছে, বিএফএস এর মতো রেগুলেটরি বডি আছে, আমাদের উৎপাদন প্রযুক্তিও অনেক আছে, কিন্তু তারপরেও আসলে আমাদের এই নিরাপদ খাদ্য নিয়ে যে কথাটা হচ্ছে আমার টেবিল পর্যন্ত সেটা ঠিক মতো পৌঁছাচ্ছে না। এই জায়গা থেকে আলোচনা আসছিল যে তাহলে এইটার যে উৎপাদন থেকে আরম্ভ করে আমার টেবিল পর্যন্ত আসতে যে বিভিন্ন ধরনের আমাদের লোকজনের ভিতরে জড়িত আছে, এবং বিশেষ করে আমরা যারা ভোক্তা, আমাদের প্রত্যেকের যদি, বিশেষ করে উৎপাদন আর ভোক্তা এই দুইটা বড় জায়গা, এই সবার যদি মনোজগতের পরিবর্তন না হয়, মনোজগতের পরিবর্তন বলতে তাদের আচরণের পরিবর্তন না হয়, তাহলে পরে আমরা আসলে এই যে নিরাপদ খাদ্য নিয়ে যতই আমরা করি না কেন, সেটা আমাদের সুফল এনে দিতে পারতেছে না, এবং অথবা কিছুটা হলেও আসলেও যত দ্রুত আসা প্রয়োজন তত দ্রুত আসছে না। আমরা কনস্টিটিউশনে বলেছি 1971 সালে, যে 1972 সালে, যে আমাদের প্রত্যেক নাগরিকের অধিকার আছে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের। আমরা সেই জায়গাটায় যেতে পারছি না। এই কারণে আমাদের আজকের এই কয়েকদিন ধরে আলোচনা আসছিল যে আমরা এই জাতির মনোজগতের ভিতরে কি করে পরিবর্তন আনতে পারি, এবং সেই জায়গাটায় সেই মনোজগতের একটা স্থায়ী আচরণের একটা স্থায়ী পরিবর্তন, নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন, বিপণন, যে উৎপাদনের পরে যে প্রক্রিয়াজাতকরণ হয়, নতুন প্রোডাক্ট তৈরি করা হয়, তারপরে সেটাকে বাজারে নেওয়া হয়, তারপরে সেটা বিক্রি করা হচ্ছে, সেটা আমরা রান্নাঘরে নিয়ে আসতেছি, এবং আমি যারা কিনতে যাচ্ছি সেটাও আমরা চকচকে বেগুন খুঁজছি না, পোকাওয়ালা বেগুন খুঁজছি। এই যে আমাদের যে আচরণগুলো আছে, আমি পোকাওয়ালা বেগুন দিলে কিনতে চাই না, কিন্তু চকচকেটা চাই, যেখানে আমরা জানি যে বিষ দিয়ে ভরা রয়েছে। এখান থেকে আসলে আলোচনাটা শুরু হয়েছিল, এবং আমি আসলে খুবই মানে আমি মনে করি যে আমরা, এবং এটা যারা শুনছেন, আমাদের কোন এপিসোড 1 লক্ষ পর্যন্ত শ্রোতা আসলে ভিউ করেছেন, এটা আমি আশা করতেছি যে আমাদের অনেকটা এটা নিয়ে আসবে। কিন্তু একটা জায়গায় যাই হোক, আমি আরেকটু আসি। কালকে আমার এক বন্ধুর সঙ্গে কথা বলতেছিলাম, ভদ্রলোক আমেরিকায় থাকেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই যে আমরা এগুলো কথা বলতেছিলাম, যে আমরা এগুলো নিয়ে কথা বলি, তো বললো, জয়নুল, এটা তো তুমি বলতেছো বাচ্চাদের শিখাবা কি? বাচ্চাদের বাপেরাই তো জানে না, বাচ্চাদের বাবা মাই তো জানে না। বিশেষ করে যে গরিব মানুষটা আছে, যার সন্তানটা বেশি আরো এটার যারা ভুগতেছে এই অনিরাপদ খাবার, খালি উৎপাদিত অনিরাপদ খাবার না, তৈরি হচ্ছে, রাস্তাঘাটে খাচ্ছে, নানান কিছু হচ্ছে, ওর তো এত চিন্তা করারই সময় নাই যে মানে আমার বাচ্চাটা নিরাপদ খাবার খাবে অথবা আমি নিরাপদ খাবার খাবো। এর ফলে একটা কথা যে পরিষ্কার করতে বলছে, আমাদের প্রত্যেকটা জায়গায় বাচ্চাকে আমি যদি কাউকে শেখাতে চাই, আগে যে শেখাবে তার মনোজগতের পরিবর্তন আসতে হবে। আমি মাস্ক পরার কথা বলতেছি, আসলে যে মাস্ক পরলে ভালো, সেই মনোজগতের পরিবর্তনটা আসতে হবে। বিশ্বের কোন দেশে আছে মাস্ক বিরোধী আন্দোলনও আছে, মাস্ক পরতে হবে না, আমার শরীর, আমি তাকে নিয়ে যা খুশি তাই করবো। এই যে একটা মনোজগতের একটা জায়গাটা রয়ে গেছে, এইটা আসলে অনেকটা ইম্প্যাক্ট তৈরি করতেছে। ফলে আমি মনে করি যে আমরা শুধু বাচ্চাদের দিয়ে আমরা একটা ভিত্তি স্থাপন করার জন্য বলতে পারি, কিন্তু আমাদের সর্বস্তরে, সমাজের সর্বস্তরে একটা মনোজগতের পরিবর্তন দরকার। সে ওষুধের ব্যবসায়ী হোক, সে কীটনাশকের ব্যবসায়ী হোক, সে গবেষক হোক, রাজনৈতিক নেতৃত্ব হোক, সবার প্রয়োজন। ফলে
আমরা স্কুলকে বলছি প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেখান থেকেও আসা উচিত, পরিবার থেকে আসা উচিত, সমাজের বিভিন্ন জায়গা থেকে আসা উচিত। এবং আমাদের আমি মনেই করি, আমি পার্সোনালি ভাবে মনে করি যে ধর্মীয় শিক্ষা নয়, ধর্ম থেকে শিক্ষা। আমি এটা আসলে বুঝাইতে চেয়েছিলাম, ধর্ম থেকে শিক্ষা নয়। প্রত্যেক ধর্মই কিন্তু তার ভালো ভালো শিক্ষাই দেয়। কেউ বলে না তুমি খুন খারাপি করো, কেউ বলে না তুমি মানুষের ক্ষতি করো, কেউ বলে না তুমি চুরি করো, কেউ বলতেছে না, এগুলা কোনো ধর্মই বলতেছে না। ফলে ধর্ম থেকে আমরা শিক্ষা নিতেই পারি, এটা ধর্মীয় লেবাস দেওয়ার দরকার নেই। আপনি তার থেকে মূল জিনিসগুলো আপনি শিক্ষা লাভ করেন। কিন্তু এই সবকিছু শিক্ষা নিয়ে লাভটা কি? আমরা চাইতেছি, রেজাউল করিম সিদ্দিকী একসময় বলেছিলেন, আচরণের স্থায়ী পরিবর্তন। আমি সিগারেট খাওয়ার শিখতেছি, সিগারেটের প্যাকেটে লেখা আছে, কিন্তু আমার আচরণে যদি পরিবর্তন না হয় যে আমি খাবো না, তাহলে পরে তো কোনো লাভ নাই। ফলে আমার আচরণের স্থায়ী পরিবর্তন দরকার। এবং কি ধরনের স্থায়ী পরিবর্তন চাই? আমি যতই মনে করি, আমি এখনো মনে করি সেইখানে আমার সমাজের প্রতি, আমার পরিবার প্রতি, সবার প্রতি আমার দায়বদ্ধতা, যে পজিটিভ দায়বদ্ধতা, যে আমি এই কাজটা করলে মানুষের ক্ষতি হবে, যেটা আহমদুজ্জামান সাহেবরা বলে থাকেন 4-way টেস্ট, যে ইজ ইট গুড ফর এভরিবডি। হ্যাঁ, প্রথম প্রশ্নটা আপনাদের। তো এইটা এই জায়গাটা, যে আমি যে কাজটাই করতে যাই না কেন, আমি সেই দায়বদ্ধতা আমার ঠিক মতো আছে কিনা, যে আমি এটা করতেছি, আমার এটা সমাজের জন্য, মানুষের জন্য, সবার জন্য, আমার নিজের জন্য সেটা কোনো ক্ষতিকারক কিনা, এটা একটা বড় জায়গাটা রয়েছে। এবং এখানে নৈতিকতার প্রশ্নটা আমি পার্সোনালি মনে করি নৈতিকতা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ওই দায়বদ্ধতা নৈতিকতাটা কাছাকাছি জায়গায় আছে, যে আমার যাতে আমি যে খারাপ কাজ করলে, যে কাজটা করা উচিত না, ক্ষেতের মধ্যে ক্ষতিকারক বিষনাশক অতিরিক্ত প্রয়োগ করলে যে আমার যে ক্ষতি হবে, এটাও একটা মানে দায়বদ্ধতা বলে না নৈতিকতা বলে, যে শব্দই ব্যবহার করেন, এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এবং তার প্রয়োগ, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং তার জন্য আহমদুজ্জামান ভাই যেটা বলেছেন, যে আমাকে উই নিড টু লার্ন টু আনলার্ন। আমরা যা জানি সেটাকে ভুলে যেতে হবে, নতুন করে শিখতে হবে। ক্ষেতের মধ্যে, বেগুনের মধ্যে সকালবেলা বীজ দিয়ে বিকালবেলা তুলে নেওয়াটা, আমরা যেটা প্রয়োগ ব্যবসায় আচরণ করে ফেলাইছি, সেই আচরণটার ভিতরে ভুলে যেতে হবে। ভুলে গিয়ে আমাদেরকে নতুন করে শিখতে হবে, যে জানতে হবে যে আমার এটা করা ঠিক হচ্ছে না। তো আমি যাই হোক আর কি, আপনাদের সবার কন্ট্রিবিউশনের জন্য, সবার অবদানের জন্য আমি নিজে কৃতজ্ঞ, এবং আমাদের বিসেট ফাউন্ডেশন কৃতজ্ঞ। আপনারা আজকে অনেক লম্বা সময় আমরা ব্যয় করেছি, যেহেতু আমরা এই আনুষ্ঠানিক আলোচনাগুলা আজকের পরে আর থাকছে না, আমরা শুক্রবারে যাব। আপনারা এতদিন ধরে যে সমস্ত শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষাগুলোর থেকে কি শিক্ষা লাভ করেছি, সেটা আমরা আমাদের কিছু পলিসি মেকার আমাদের সঙ্গে থাকবেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করব। আশা করি আপনারাও থাকবেন আমাদের সঙ্গে, কারণ সেই দিনের আলোচনাটা আমরা হয়তো আবার 1.5 ঘন্টায় নিয়ে যেতে পারি। এটা মানে গুরুত্বপূর্ণ আলোচনা, যেহেতু আপনাদের মতামতগুলো, আপনারা সাথে থাকবেন। এবং আপনারা আজকের আলোচনাটা একটা সার্ভার মতো চলে আসছে, এইটা প্লিজ 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 আপনারা প্রত্যেকে আপনাদের বন্ধুদের সঙ্গে, আপনাদের ওয়ালে শেয়ার করেন আপনারা, এবং অন্যকেও অনুপ্রাণিত করেন যাতে করে তারাও শেয়ার করেন। সবাইকে অনুরোধ করেন তারাও শেয়ার করতে। অনেক কিছু আমাদের ভাইরাল হয়ে যায়, এই জিনিসটা আসলে অনেকটা ভাইরাল হয়ে যাওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। মিটন স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার শেষের কথাটাই আমি কোট করতে চাই, যে আমাদের অনেক কিছুই আমরা ভাইরাল করি, কিন্তু আমাদের এই মনোজগতের এখানেও পরিবর্তন আনা দরকার, যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা যেন ভাইরাল করতে পারি। আমাদের নীলুফার ভাবি বলেছেন যে এই ধরনের আলোচনা বারবার হওয়া উচিত, কেননা শুনতে শুনতে এই পরিবর্তনটা আসে, একদিন শুনেই পরিবর্তন হয় না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যাই হোক, আজকে আমরা আলোচনাটা ইতি টানবো। এই প্রথম মনে হয় ভাইরাস একটা পজিটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে। ভাইরাল তুমি শোনো কোভিডের টেস্ট পজিটিভ হলে মানে খারাপ, কিন্তু নেগেটিভ হলে ভালো। আমার খেয়াল সেটাই বলতেছি, যে পজিটিভ পজিটিভ নেগেটিভ, নেগেটিভ হচ্ছে একটা পজিটিভ অর্থে, তারপর ভাইরাল হচ্ছে পজিটিভ অর্থে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা ভাইরাল করার জন্যই চাই। কোভিড-19 শিক্ষা দিলাম, ঠিক আছে। বলতেন মাইক্রোফোন অফ রয়েছে ভাই।
কি বলছেন? না, আমাদের বলতে হবে যে সবকিছুতেই মনোজগতে পজিটিভ হতে হবে, যাতে করোনা নেগেটিভ। রাইট, সবকিছু পজিটিভ হতে যাতে করোনা নেগেটিভ হয়। অনেক আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। ধন্যবাদ প্রফেসর ডক্টর আহমদুজ্জামান স্যার, আপনি এসে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আগামী শুক্রবারে দর্শক মন্ডলী, স্যার যেটা বললেন, আগামী শুক্রবারে আমরা এই আলোচনাটি করব এবং সেখানে পাবনা 2 আসনের মাননীয় সংসদ সদস্য থাকবেন। আমরা আশা করছি শিক্ষা সচিব মহোদয় এবং স্বাস্থ্য শিক্ষা সচিব মহোদয় এবং খাদ্য সচিব তিনি কনফার্ম করেছেন, তারা আমাদের সঙ্গে থাকবেন, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা আপনাদের নিজেদের যে পরিধি সেই পরিধিতে আমাদের এই আলোচনাগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। শুক্রবারের অনুষ্ঠানটি দেখবার জন্য আমন্ত্রণ জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জামান ভাই, থ্যাংক ইউ।